করা হয়নি। আচ্ছা, জিএফএক্স ল্যাব কমিউনিটি গ্রুপে আপনারা হয়তোবা আমার রিসেন্টলি এই 2 মিনিট আগে একটা মেসেজ পাঠাইছি, আপনারা হয়তোবা দেখছেন। আপনাদের ব্যাচ শেষ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু শেষ হয়েও হইলো না শেষ, বিষয়টা এরকম হয়ে গেছে। কারণ আমি অ্যাকচুয়ালি কিন্তু জানি আপনাদের মার্কেট প্লেসে কোন কোন জায়গায় প্রবলেম আছে বা কোন কোন জিনিসগুলো মার্কেট অ্যাকচুয়ালি চলে, যে জিনিসগুলো আপনাদেরকে স্টিল দেখানো হয় নাই। ঠিক আছে, আমি জানি সেগুলা, কারণ আমরা তো মডিউল জি। ধরে আগাই। অ্যান্ড ওইটা অ্যাকচুয়ালি মডিউলের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। আমরা আমরা যখন শিখছি তখন দেখা গেছে আমাদেরকেও এটা শিখায় নাই। আমরা কাজ করতে 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 বিষয়গুলো জানছি। তো এখন বিষয় যেটা হয়েছে, আমি এখানে উল্লেখ করছি কি, ফটো কার্ড হয়তো বা অনেকে নামই শুনছেন ফার্স্ট, ক্যারাজল পোস্ট নাম হয়তো বা আজকেই ফার্স্ট শুনছেন হইতে পারে, জুয়েলারি রিটাচের কথা শুনছেন কিন্তু পারেন না, বা হয়তো বা কেউ ইউটিউব দেখে ট্রাই করছেন। তারপরে পোর্টফোলিও বিল্ড আপ, এটা নিয়ে অ্যাকচুয়ালি স্পেসিফিক একটা ক্লাস থাকবে, এটা এটা সবার উদ্দেশ্যেই থাকবে। কারণ যদি পোর্টফোলিও বিল্ড আপই না হয় তাহলে ভাই আমার ক্যারিয়ারটা কোন জায়গায়? ঠিক আছে। তো এগুলো আপনাদের এক্সট্রা ক্লাস, এগুলো একদমই টোটালি এক্সট্রা ক্লাস থাকবে। আমি হচ্ছে টাইম শিডিউল একটু সেট করে আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব, অ্যান্ড কোন দিন কোন ক্লাসের টপিক হবে সেগুলো আপনাদেরকে উল্লেখ করে দিব, প্রবলেম নেই। আচ্ছা, ফটো কার্ডের বিষয়টা একটু শর্ট করে বলে দিই। ফটো কার্ডটা মূলত হচ্ছে আমরা যে নিউজ পেপারের যে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো দেখি না, ধরেন সময় টিভি, প্রথম আলো, বিভিন্ন নিউজ চ্যানেল যেগুলো দিচ্ছে, যেই ছোট ছোট ইমেজগুলো দেয় একটা একটা সেম থিমের মধ্যে, এটা হচ্ছে ফটো কার্ড। ফটো কার্ডটা মূলত হচ্ছে আপনার ইয়াতে কোনো না কোনো একটা প্রতিষ্ঠান তার নিজস্ব একটা থিম ইউজ করে, ওইটার মধ্যেই সে আহ, আর কি মুড অনুযায়ী কালারটা চেঞ্জ করে। লাইক ধরেন শোক দিবস, শোক দিবস আসলে সবকিছু এক্সাক্ট সেম থাকবে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে যাবে, টেক্সটগুলো হোয়াইট হবে, এন্ড ওখানে ইমেজটা বসে যাবে। এন্ড ওদের ফন্ট থেকে শুরু করে সম্পূর্ণ সেট আপটা সেম থাকে। মজার বিষয় হচ্ছে, আপনি যদি বেশিরভাগ এজেন্সিতে জব করেন, বা হইতে পারে আপনি নিউজ চ্যানেলের মধ্যে আপনি ডিজাইনার হিসাবে অ্যাপ্লাই করলেন, জবের জন্য অ্যাপ্লাই করলেন, তখন আপনি ফটো কার্ড যদি না জানেন তখন একটা প্রবলেম। আপনি ডিজাইন জানেন, টুলস জানেন, সব জানেন, কিন্তু ফটো কার্ডের বিষয়ই জানেন না। তখন আপনি যখন এইচআর এর দিকে হাওয়া তাকা থাকবেন, ভাই ফটো কার্ড কি, ওইখানে আপনার চাকরি শেষ, আপনি যত ভালো ডিজাইনার হন লাভ নাই। ক্যারাজল পোস্ট, আপনি ধরে নেন আপনি একটা ই কমার্স বিজনেসের আন্ডারে চাকরি করতেছেন, ধরেন আপনি দারাজে গেছেন ডিজাইনার হিসেবে, দারাজে চাকরি করতেছেন, ওদের প্রত্যেকটা ফেসবুক পোস্ট হয় ক্যারাজল। জুয়েলারি রিটাচ, জুয়েলারি রিটাচের আপনি বাংলাদেশে তেমন কোনো একটা ইয়া নাই, কাজ নাই, সব কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। অ্যান্ড আমরা মনে করি বাংলাদেশের মানুষই মনে হয় বা ইন্ডিয়ার মানুষই মনে হয় স্বর্ণ গয়না একটু বেশি পড়ে। ভুল কথা। ইউএস এর মানুষ সবচাইতে বেশি পড়ে, ইউকের মানুষ সবচাইতে বেশি পড়ে। আর ওইখানে ইমিটেশনের জিনিস অনেক এক্সপেন্সিভ। তো ওরা হচ্ছে প্রচুর পরিমাণে জুয়েলারি রিটাচের কাজ নেয়। আপনারা জাস্ট একটু ফাইবার একটু খোঁজ নিলে বুঝতে পারবেন জুয়েলারি রিটাচের ভ্যালুটা কত। তবে কাজ একটু বেশি করতে হয়, আর কাজটা বেশি অ্যাকচুয়ালি শুরুর দিকটাতে আপনার কাছে কাজ বেশি মনে হবে, কিন্তু একটা টাইমে যখন আপনি এটাতে এক্সপার্ট হয়ে যাবেন, দিন শেষে দেখবেন যে আপনার কাছে 10টা 20টা ইমেজ রেডি করা হচ্ছে আধা ঘন্টার কাজ, কিন্তু আপনি হাতে পেয়ে গেছেন $30 $40। হয়তোবা শুরুতে এত বেশি থাকবে না, $10 থেকে স্টার্ট আপ হয় আর কি, 10টা ইমেজ $10 এরকম করে শুরু হয়। তো যত এক্সপিরিয়েন্স বাড়বে তত আপনার ভ্যালুও বাড়বে। তারপরে পোর্টফোলিও, পোর্টফোলিওটা তো সব জায়গাতেই দরকার। আপনি এবার ফাইবারে যান, আপনি ফ্রিল্যান্সারে যান, আপনি লোকাল জবে যান আর ইন্টারন্যাশনাল জবে যান, লিঙ্কডইন থেকে জব সার্চ করেন, সব জায়গায় তো পোর্টফোলিও দরকার। সো পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে। তো এই জিনিসগুলো যদিও তেমন ভাবে আপনাদেরকে দেখানো হয় নাই বা বলাই হয় নাই কিছু কিছু বিষয়, ওই জিনিসগুলো আমার থেকে এক্সট্রা আপনারা পেয়ে যাবেন, কোনো টেনশন নেই। আর আরো একটা বিষয় আছে, আজকে হচ্ছে রমজান মাসের কয় তারিখ, সরি রমজানটা আজকে শুরু হইলো তাই না, আজকে থেকে সেহরি খাবো রাতে। তো অ্যাকচুয়ালি আমি কিভাবে ফ্রিল্যান্সার.কমে কাজ করি বা মার্কেট প্লেসে কাজটা কিভাবে কি করি, সেই জিনিসটা নিয়ে কমপ্লিট একটা 30 দিনের একটা ভিডিও আসবে। 30 দিনেরটা 30 দিন আসবে, প্রতিদিনেরটা প্রতিদিন আপডেট, ডে 1 ডে 2 করে। সো 2টা পেজে লিঙ্ক দিয়ে রাখছি, অথবা আপনারা তো ইউটিউব চ্যানেলেও আছেন, সমস্যা নেই, দুই জায়গাতেই আপনারা পাবেন। এতে করে হেল্প আপনাদের যেটা হবে, যে আমার ট্রিকটা হয়তো বা আপনি এক্সাক্ট কাজে লাগাইতে পারবেন না, কারণ প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি থাকে, বাট আপনার হচ্ছে মোটামুটি একটা ভালো ধারণা হয়ে যাবে যে আমি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করি, কিভাবে ট্রিক ইউজ করি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনাদের সবারই যারা যারা জয়েন আছেন,
সবারই freelancer.com মার্কেট প্লেসটা হয়েছে। আপনাদেরকে জাস্ট একটা ছোট্ট একটা আপডেট দেবে freelancer.com সম্বন্ধে একটা জিনিস বলি। জিনিসটা একদম র ভাষায় বলি, মনে করেন কোনো আমরা পোলাইট বা কর্পোরেট ল্যাঙ্গুয়েজ বা এডুকেশনাল ল্যাঙ্গুয়েজে না যাই। আপনি যদি freelancer.com এর মধ্যে আপনার আর কি কি বলে নীতি নৈতিকতা বাদ দিয়ে যদি কাজ করতে পারেন, আপনি freelancer.com থেকে ভালো টাকা কামাইতে পারবেন। এখন আপনি যদি নীতির মধ্যে থাকেন, আপনি নীতির থেকে ভালো টাকা কামাইতে পারবেন না, And দিনের পর দিন আপনি হতাশায় ভুগবেন। এখন এই কথাটা একটু যদি এক্সপ্লেইন করে দিই freelancer.com এর ব্যাপারে, আপনি একটা জিনিস দেখবেন freelancer.com এ যাওয়ার পরে আপনার হচ্ছে যদি নর্মাল কিছু যদি করি, কোন একটা একটু পুরাতন একটা এন্ট্রি দেখি, ধরেন হচ্ছে হাইয়েস্ট এন্ট্রি মোস্ট এন্ট্রি একটা এন্ট্রি দেখি। মোস্ট এন্ট্রি দেখলে এটাতে হচ্ছে কয়টা এন্ট্রি পড়ছে, 2600 21, আচ্ছা এটাই দেখি মডার্ন লোগো, যাই হোক। এইটার মধ্যে আপনি যখন ঢুকবেন কিছু দেখবেন যে না ভাই অথেন্টিক লোগো দিছে, কিন্তু কিছু দিছে এআই। এবার আমি আপনাকে বলি কোনটা এআই কোনটা না। এই যে এটা এআই, এটা এআই লোগো সেই প্যান। আপনার কি মনে হয় এই মকআপ অ্যাভেলেবেল বা এই মকআপ সে ক্রিয়েট করছে? আচ্ছা দান তার প্রোফাইলে যাই, প্রোফাইলে যাই, তার হচ্ছে 12টা রিভিউ, তার সে জয়েন করছে মে 6, 2025। তার লাস্ট উইন কবে? তার লাস্ট উইন হচ্ছে 2 মাস আগে। এন্ড সে হচ্ছে ফিয়ামানিল্লাহ বইলা কাজ শুরু করছে মার্কেটে। আচ্ছা, এখন সে এটা দিছে এআই লোগো। তারপর এই যে ইয়েলো ব্যাকগ্রাউন্ড, এটা এটা এআই লোগো। বিশ্বাস হয় না? যান প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে দেখেন এখান থেকে কি বেরোয়। তার 3টা উইন আছে। সে জয়েন করছে কবে? জানুয়ারি 31, 2024। তার রেটিং দেখেন 3.4। কেন 3.4? সে ক্লায়েন্টকে প্রপারভাবে সাবমিট করতে পারে নাই, ফাইল প্রপারভাবে দিতে পারে নাই। এখন আপনারা যে বললাম, আপনাদেরকে যে বললাম নৈতিকতা বাদ দিয়ে আপনি হচ্ছে freelancer.com এ কাজ শুরু করেন, এইটা কেন বলছি? আচ্ছা, এটা করতে হলে আপনার আবার খরচ আছে। এটা করতে গেলে আপনার নীতি নৈতিকতা বাদ দিতে গেলে আপনার খরচ আছে। খরচটা হচ্ছে আপনার মেম্বারশিপ নিতে হবে freelancer.com এ, যা হচ্ছে মান্থলি প্রায় $6.5 বা $6 কাছাকাছি পড়ে। আমার গতকালকে পড়ছে কত, প্রায় $5.5 একটু বেশি পড়ছে। আমি গতকালকে মেম্বারশিপ নিছি প্লাস। আচ্ছা, এইখানে কেসটা কি, আপনি ক্লায়েন্টের থিম অনুযায়ী, এখন ভাই এআই এর যুগ, আপনার বসে থেকে লাভ নাই। আপনি যদি চিন্তা করেন যে ভাই এআই জেনারেটেড লোগো যদি অন্যদেরকে উইন দেয় বা এআই জেনারেটেড লোগো ক্লায়েন্ট উইন দিবে না, তাহলে আপনি বোকামি করতেছেন। আপনি এআই দিয়ে কমপ্লিট লোগোটারে এত সুন্দরভাবে জেনারেট করবেন, লাগলে চ্যাট জিপিটি জেমিনি দুইটারে ইউজ করে তারপর একটা ইমেজ জেনারেট করে এখানের মধ্যে দিবেন। আচ্ছা, ইমেজ জেনারেটের কথা বাদ দেন, আপনি চ্যাট জিপিটি আর জেমিনি থেকে আপনি হচ্ছে লোগো, ক্লায়েন্টের লোগো, বিজনেস কার্ড, যে কোনো কিছু একটা রাফ একটা আইডিয়া নিবেন। এখন আপনার যদি হাতে সময় থাকে, আপনি ওই রাফ আইডিয়াটাকে হচ্ছে আপনি নিজে ক্রিয়েট করে দেন। আদারওয়াইজ চলে যাবেন আইডিওগ্রাম এআই এ, আইডিওগ্রাম এআই এ। এখন আপনি চাইলে আইডিওগ্রামেরও সাবস্ক্রিপশন নিতে পারেন। আইডিওগ্রামের সাবস্ক্রিপশনটা আবার জোস। এইটাতে যদি আপনি সাবস্ক্রিপশন নেন লস নাই, কারণ এখান থেকে খুব সুন্দর সুন্দর এআই জেনারেটেড লোগো ক্রিয়েট করা পসিবল। আপনি খেয়াল করে দেখেন, আমি কিন্তু অনেক লোগোর এখান থেকে আইডিয়া নিছি, অনেক অনেক ব্যাকগ্রাউন্ড ডিজাইন অনেক কিছু এখান থেকে করে নিছি। এটা কেন করছি? এটা করার রিজন হচ্ছে ভাই এত সময় এখন আর কেউই ইউজ করে না যে ভাই আমি মাথা ব্রেন খাটাবো, আমি অনেকক্ষণ ওয়েট করব, দেন হচ্ছে আমি একটা ইয়াতে সাবমিট করব। এটা হয় না। অনেকে কি করে, আইডিওগ্রাম দিয়ে 10-12টা ইমেজ জেনারেট করে, ইমেজ জেনারেট করে freelancer.com এ মেম্বারশিপ নেওয়া আছে, সে ধুমায়া আপলোড দিছে। ধুমায়া এত পরিমাণে সে আপলোড দিছে, ক্লায়েন্ট দেখা যায় এক হয় সব রিজেক্ট করছে, আদারওয়াইজ তারে উইন দিয়ে দিছে। এইবার ধরে নেন freelancer.com এ ক্লায়েন্ট কন্টেস্টে এন্ট্রি দেওয়ার পরে বা কন্টেস্টটা সাবমিট করার পরে সে আর কোনোদিন ব্যাক করে নাই। ধরেন $100 কন্টেস্ট, আপনার এন্ট্রি বেশি আর আপনি রেগুলার freelancer.com এ কাজ করেন, সো ওই টাকাটা ওই রেশিও হিসাবে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। হয়তোবা আপনি $1 পাইতে পারেন, হয়তো আপনি 40 সেন্ট পাইতে পারেন, খুচরা খুচরা হইলেও আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হইলে আপনার জন্য প্লাস পয়েন্ট না? ওই ক্ষেত্রে আপনি যদি মেম্বারশিপ নিয়ে নেন, আপনি এআই জেনারেটেড লোগো দিয়েও আপনি হচ্ছে আপনার freelancer.com একটা ভালো ইনকাম জেনারেট করতে পারেন। তবে ক্লায়েন্টকে যখন ফাইনাল ডেলিভারি দিবেন, ভুলেও আপনি এআই জেনারেটেডটা দিবেন না। এআইটারে আপনি ভেক্টর কনভার্ট করবেন, তবে সেটা কমপ্লিটলি নিজে ইমেজ ট্রেস করে না, নিজে ক্রিয়েট করে তারপরে দিবেন। ক্লায়েন্ট তো আপনার উইন দিয়েই দিছে, আপনার তো টেনশন নেই, ওটা শিওর শট। ওইটাতে আপনি
আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করেন, প্রবলেম তো নাই। সো এই নীতি নৈতিকতা বাদ দিলে আপনি হচ্ছে মোটামুটি ফ্রিল্যান্সার.কম থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তবে এখানে আপনার খরচ আছে যে আপনার মেম্বারশিপ নিতে হবে। এইবার যারা নীতি নৈতিকতার মধ্যে থাকবেন এন্ড হচ্ছে ভাই আমি অল্প এন্ট্রি দিব, অল্প ইয়া করব, তারাও চাইলে এআই দিয়ে কাজ করতে পারেন, প্রবলেম নাই। কিন্তু আপনার হচ্ছে খুব ঠান্ডা মাথায় প্রথমত আপনি একটা এন্ট্রি দিবেন, জাস্ট একটা এন্ট্রি। একটা এন্ট্রি দেওয়ার পরে আপনি ওয়েট করবেন ক্লায়েন্ট ফিডব্যাকের। ক্লায়েন্ট যদি কোনো রেটিং রেশিও কিছু যদি না দেয়, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ওইটাতে আর কোনো রেসপন্স করবেন না, একটু অফ থাকবেন। যখন ক্লায়েন্ট রেসপন্স করবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনি পরে আবার একটা সাবমিট করবেন। এন্ড 3 নাম্বার স্লটটা অল টাইম ফাঁকা রাখতে হবে, কারণ ফ্রিল্যান্সার.কমে 3টার বেশি এন্ট্রি দেওয়া যায় না, রাইট? সো ওইখানে আপনি 3 নাম্বার স্লটটা ফাঁকা রাখবেন। এখন ক্লায়েন্ট যখন ফাইনালি আপনার সাথে কনভারসেশন ক্রিয়েট করবে, এখানে যেমন রহিম ভাই হচ্ছে উইন করছে, ক্লায়েন্টের সাথে কনভারসেশন মেবি উনারও হয়েছে। তো ক্লায়েন্ট যখন আপনার কাছে ফাইনাল কনভারসেশন করবে, ওই মোমেন্টে গিয়ে আপনি হচ্ছে ক্লায়েন্টকে বলবেন যে ভাই দেখো আমার কাছে তো লাস্ট একটা ইয়ে আছে, স্লট আছে, আমি তো মেম্বারশিপ নেই নাই। তার সাথে ফ্র্যাঙ্কলি বলেন আমার মেম্বারশিপটার মেয়াদ শেষ। ভুলেও বলবেন না আমি মেম্বারশিপ নেই নাই, বলবেন আমার মেম্বারশিপের মেয়াদ শেষ, মেম্বারশিপ নিতে হবে, আমি তো আর এন্ট্রি দিতে পারবো না। আমি তোমাকে হচ্ছে সরি আর একটা এন্ট্রি দিতে পারবো, আমি তোমাকে চ্যাটের মধ্যে ফাইনাল ডিজাইনটা দেখাই, দেন আমি সাবমিট করি, তুমি সেটা উইন দিও, আমি তোমাকে এন্ট্রি নাম্বারটা বলে দিব। এটা আপনি ক্লায়েন্টের সাথে রিল্যাক্সে কনভারসেশন করবেন, কাহিনী শেষ। তবে আমি অ্যাকচুয়ালি ফার্স্ট অপশনেই বিলিভ করি, কারণ আপনি অ্যাকচুয়ালি খারাপের সাথে থাইকা আপনি নিজে ভালো হইতে পারবেন না, আপনার খারাপের সাথে খারাপই হইতে হবে। আর মার্কেট প্লেসের এমন একটা অবস্থা, ফ্রিল্যান্সার.কম বিশেষ করে, কারণ এইখান থেকে হচ্ছে কি আমরা এটার অতটা দাম দিই না। অনেক অনেক ইয়া দেখবেন, ইয়া মেন্টর দেখবেন ফ্রিল্যান্সার.কম এর কথা মুখ দেওয়া নেয় না, আবার অনেকে দেখবেন ফ্রিল্যান্সার.কম এর নাম নিতে নিতে মুখে ফেনা তুলে ফেলছে। রিজন কি? ফ্রিল্যান্সার.কম এ ব্যাপারটা হচ্ছে আপনি অনেক মানুষের সাথে কম্পিট করতেছেন, এন্ড যেহেতু অনেক মানুষের সাথে কম্পিট করতেছেন, যুদ্ধের মধ্যে তো কোনো আইন কানুন নাই। সো ওই যুদ্ধের মধ্যে আপনার কি করতে হবে, নীতি নৈতিকতা বাদ দিতে হবে। এবার বাদ দিয়ে আপনি হচ্ছে এআই জেনারেটেড ইমেজ মারতে থাকেন, যেই মোমেন্টে হচ্ছে আপনার ক্লায়েন্ট পিক করে ফেলবে, আস্তে করে আপনি ইয়া করবেন, আপনি হচ্ছে কারেকশন করে ক্লায়েন্টকে দিয়ে দিয়ে উইনটা নিয়ে নেবেন। এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, নর্মালি আমি যদি আমার আমার একটা বিষয় দেখাই, এটা হচ্ছে গত রমজানের এন্ট্রি, আপনাদের হয়তোবা দেখছেন, তারপর আবার একটু দেখাই, দেন আমরা মেইন ক্লাসে যাব। এই যে লোগোটা, এটা কিন্তু এআই জেনারেটেড। এখন এআই জেনারেটেড কিনা সেটা আমি দেখাই, আমি এন্ট্রিটাতে ঢুকি, প্রায় 11 মাস আগের লোগো, প্রায় 1 বছর। আচ্ছা, এটাতে সে উইন দিছে আমাকে। আচ্ছা, এইটাই কি আমার আমার ডিজাইন? আমার ফাইনাল ডিজাইন তো এটা না। আমি ফাইনাল ডিজাইনটা দেখাই, আমার ফাইনাল ডিজাইনের কালারই চেঞ্জ। এটা হচ্ছে ফাইনাল ডিজাইন, সরি ফাইনাল ডিজাইন এটাও না, এইটা হচ্ছে ফাইনাল ডিজাইন। কিন্তু ক্লায়েন্ট আমাকে উইন দিছে কোনটা? এইটা। ঠিক আছে? তো এইখান থেকে আমরা যদি মাই এন্ট্রিতে যাই, আপনি খেয়াল করে দেখেন তখন ফ্রিল্যান্সারে কোনো পেইড ভার্সন ছিল না, 69 এন্ট্রি। এখন আপনার কি মনে হয় আমি এই ডিজাইন 69টা নিজে বানাইছি? অবশ্যই না, এটা সম্ভব না। সো আইডিওগ্রামে একটু নিচের দিকে গেলে আমার আইডিওগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে 5টা না 6টা। আমি একটারটা শেষ হইতো আমি আরেকটা যেতাম, একটা শেষ হইতো আরেকটা যেতাম, সো এই ওয়েতে আমি হচ্ছে আগাইছি। আচ্ছা, এদিকে দেখেন এই যে ইমেজগুলা, টি শার্ট ডিজাইন থেকে শুরু করে সবকিছু এআই জেনারেটেড। নিচের দিকে যাই, এই যে আপনার এই যে লোগো, দেখছেন? এখন লাস্ট ক্লাসে যে আপনাদের এক্সট্রা একটা ক্লাসের মধ্যে আমি যে ইয়ার কথা বলছিলাম, ওই যে অ্যাডোব স্টকের কথা বলছিলাম, যেইখানে একটু ইউনিক কিছু পাবেন, লাইক এখানে একটা ইউনিক আইকন আছে, রাইট? তারপরে এইখানে একটা ইউনিক আইকন আছে, এখানে একটা ইউনিক আইকন আছে, এখানে একটা ইউনিক আইকন আছে, এখানে একটা ইউনিক আইকন আছে। এই আইকনগুলোরে সেভ করে আপনি জাস্ট ইমেজ ট্রেস করে অ্যাডোব স্টকে সাবমিট করে দেন, তাইলে আপনার কি হলো, দুই সাইড থেকে ইনকাম হলো। তো এই জিনিসগুলো নিয়ে মার্কেট প্লেসের মধ্যে ট্রিক খাটা আপনার কাজ করতে হবে। আপনি যদি চিন্তা করেন ভাই আমি হচ্ছে রিল্যাক্সে কাজ করব, মার্কেট প্লেস আপনাকে কোনো স্পেস দিবে না। মার্কেট প্লেস আপনাকে আগেই সাইড করে দিবে, কারণ মার্কেট প্লেস তো আর করবে না, মার্কেট প্লেসে থাকা অন্যান্য যে ফ্রিল্যান্সাররা আছে তারা আপনাকে আগে থেকেই সাইড করে দিবে। সো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। আমি আমার আরেকটা আইডিওগ্রামে যাই।
আচ্ছা, এটা মেবি লগ ইন নেই, আচ্ছা না লগ ইন আছে, ওকে, গুড। এটাতে নিচের দিকে গেলে আপনি এখানেও দেখবেন অনেক এআই জেনারেটেড লোগো, অনেক এআই জেনারেটেড ব্যাকগ্রাউন্ড, অনেক কিছু আছে। এটা ফ্রিতে বানানো। নিচের দিকে যাই, এই ভিজন ফাইন্ডারের এআই জেনারেটেড অনেক আছে, অনেক, অভাব নাই। কারণ একটা দুইটা তো ইয়া করি নাই, অনেকগুলো করছি। নিচে দিয়ে গেলে পাবো, এই যে দেখেন শুরু হয়েছে, দেখছেন কতগুলা, দেখেন। আচ্ছা, এইটা গেল। এইটা যাওয়ার পরে তারপরে হচ্ছে যদি আমি আরেকটাতে দেখাই, আপনাদেরকে জাস্ট দেখা যায় যে আপনি আহ, কিভাবে আপনারা কিভাবে করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমি কমপ্লিট 30 দিনে 30টা ভিডিও দিব। এবার ওই 30টা ভিডিও আপনারা কিভাবে কাজে লাগাবেন এটা আপনাদের ব্যাপার। অ্যান্ড এক্সটেন্ডেড সাপোর্টের বিষয়টা 28 তারিখের পর থেকে শুরু হবে, যেটা হচ্ছে আপনার 28 তারিখ বলতে আর 10 দিন পর থেকে শুরু হবে, যেটা হচ্ছে আপনি রাত 12:30 থেকে 3টা পর্যন্ত আমাকে অ্যাক্টিভ পাবেন। আপনার যদি কোনো মার্কেট প্লেসে এন্ট্রি দিছেন বা কোনো একটা প্রবলেম আপনি বুঝতেছেন বা কোনো একটা এরিয়া বুঝতেছেন না, আমাকে জানাবেন, আমি হচ্ছে ওইখানে ট্রাই করব হেল্প করার। আচ্ছা, এইখানে দেখেন, এখানে অল্প কিছু ক্রিয়েট হয়েছে, এখানে বেশি একটা ক্রিয়েট করি নাই। এরকম আরো অনেকগুলা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি। মজার বিষয় হচ্ছে এই যে এন্ট্রিটা আছে না, এই এন্ট্রিটা আমার একবার উইন হইতে হইতে হয় নাই, জাস্ট কাছাকাছি এন্ট্রি, হয় নাই। এআই জেনারেটেড ইমেজ কমপ্লিটলি। আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, এটা হয়তোবা খুঁজে পাবো, নিচে দিয়ে গেলে হয়তোবা পাওয়া যাবে, মেবি পাওয়া যাইতে পারে, নট শিওর। নাই, নাই, ওটা ওটা মনে হয় এক্সপায়ার হয়ে গেছে, নাই। ওইটার বিষয়টা এরকম ছিল যে জাস্ট একটা লেখা এদিক ওদিক করার কারণে ক্লায়েন্ট আরেকজনকে উইন দিয়ে দিছে, কিন্তু আমার ডিজাইন তার ডিজাইন এক্সাক্ট সেম। সবাইকে আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে মার্কেট প্লেসটাতে আপনার অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতে হবে বা কিভাবে করবেন উইন পাওয়ার জন্য? जी भाई। ওকে। আচ্ছা, আপনারা যখন নিউ ওয়েতে কাজ করবেন বা এখন হচ্ছে রমজান মাস, তো এখন দেখা যাবে যে একটু চাপটা বেশি থাকবে। তো চাপ যেহেতু বেশি থাকবে, ছোট বড় সব কাজেই বেশি থাকবে। আপনারা যেটা করবেন, আপনাদেরকে ফ্রিল্যান্সার.কম এর সময় বলছিলাম যে আপনারা হচ্ছে $60 একটা রেঞ্জের মধ্যে থাকবেন বা $50-60 রেঞ্জের মধ্যে থাকবেন। এই মাসটা রেঞ্জের মধ্যে থাকেন না। এই মাসটা রেঞ্জ ছাড়া আপনি ডেসক্রিপশন পড়বেন, যেটা মনে হবে আপনি পারবেন বুঝতেছেন, আপনি ওইটাতে এন্ট্রি দিবেন। এবার এটা হোক $1000, এটা হোক $10, সোজা কথা চুপ করে বসবেন 3 ঘন্টা 4 ঘন্টা, এটার মধ্যে এক টানা এন্ট্রি দিতে থাকবেন, যতক্ষণ আপনার ক্যাপাসিটিতে হয় দিতে থাকবেন। আর যখন ফাইনাল একটা আউটপুট আসবে, রেটিং টেটিং আসবে, দেন আপনি হচ্ছে ইয়া করবেন, ক্লায়েন্টকে ইমেজটা পেন টুল দিয়ে বা হচ্ছে ইলাস্ট্রেটর রেডি করে দিয়ে নিজে ক্রিয়েট করে তারপর দিয়ে দিবেন, শেষ। কারণ আসসালামু আপনাদেরকে আলাইকুম তো ভাইয়া। শিখানো হয়েছে, তো এটা আপনাদের তো ইজি হবে। জি ভাইয়া। ভাইয়া কমেন্ট করা যায় না কেন? কমেন্ট করার তো অপশন থাকার কথা। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ একটা ইমেজ দিই, দেখেন। দেন। সব এআই জেনারেটেড, আমার দেওয়া দাঁড়ান, দিতেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম। দেন, সমস্যা নেই। হচ্ছে যে $200 ইয়ে ছিল কন্টেস্ট, রেটিং দেখেন। কোনটা এটা? প্রথমটা উপরটা না নিচেরটা? উপরেরটা $200, নিচেরটা 50, তার ক্লিক নিচেরটা বোর্ড $25। প্রোডাক্ট অ্যাড। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার দিছি, অ্যাকাউন্টে দেখছেন? জমা হয়েছে কত? আপনি মনে হয় $10 এন্ট্রি না মনে না, হয় উইন উইন হয় নাই করছেন। তো। থ্রি আমি স্টার এআই পাইছেন? দিয়ে এআই দিয়ে জেনারেট করে ওই ওই তিনটে দিছি, এন্ট্রি দিছি। তিনটাতে রেটিং দেখে আমার মাথা নষ্ট। এইটা হচ্ছে কি, এটাই হইতেছে বাস্তবতা। এআই রে কাজে লাগে এমন ভাবে কাজে লাগাবেন যাতে করে হচ্ছে আপনার ইয়া করতে তিনটে প্রবলেম কন্টেস্টে না হয়। এন্ট্রি দিছি আই দিয়া, তিনটায় রেটিং ভালোই দিছে, কিন্তু উইন দেয় নাই। নিচেরটা এখনো আছে, 2 নাম্বারটা আছে এখনো, উইন দেয় নাই কাউরে। ওইটা কি এন্ট্রি পিরিয়ড শেষ? না না, এখনো 4 দিন বাকি আছে। তাহলে আমি সার্চ দিলাম, আসলো না কেন? আমি লিঙ্কটা দিতেছি, দাঁড়ান। স্লিক বোর্ড প্রোডাক্ট বোট। আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে সার্চ দেই।
ইয়াটা দেখেন, 1 নাম্বার কন্টেস্টটা দেখেন, ওইখানে যারে উইন দিছে যারে, হুম। হয়তো মনে করেন না এলো 40টার উপরে এন্ট্রি দিছে। এটা ওই যে বললাম না, নীতি নৈতিকতা বাদ দিতে হবে। এআই দিয়ে মারতে থাকবেন, যখন হচ্ছে ফাইনালি একটা ইয়ে আসবে তখনই। এখন এমনও আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, যদি এআই দিয়ে মারতে হয় তাহলে গ্রাফিক ডিজাইন শিখে লাভ হইলো কি? এখন এআই দিয়ে মারার পরে, এআই দিয়ে এন্ট্রি দেওয়ার পরে আপনি যখন হচ্ছে এটারে আবার ট্রেস করে দিতে হবে না? এটার জন্য তো আপনার গ্রাফিক ডিজাইন জানতে হবে। এই আমি হচ্ছে যেটা বিষয়। আমি যেটা উইন করছি ওইটাও তো এআই দিবা না। আপনি তো আমাকে ইলেকশনের দিন ফোনই দিলেন। হ্যাঁ, পরে আবার নিজেই ডিজাইন করে দিছি। ক্লায়েন্ট তো আর কোনো ইয়া করে নাই, তাই না? ক্লায়েন্ট তো না না, হচ্ছে ক্লায়েন্ট কিছু ইয়া করে বলেনি। নিছে। আচ্ছা, লিঙ্কটা দেন ভাইয়া। তো লিঙ্কটা দিতেছি দেন, দাঁড়ান। দেখতেছি। আচ্ছা। গ্রুপে দিছি ভাইয়া দেখেন, হুম। দুইটারে দিতেছি। স্লিপ বোর্ড প্রোডাক্টের $200। এটা উইন দিয়ে দিছে। হ্যাঁ ভাইয়া, আমারে দিলে তো হইতো, দিয়ে দিছে উইন। ক্লিন প্রোডাক্ট, ইয়া শ্যাডো, এআই জেনারেটেড এটাও। ওইটাও তো এআই, সব এআই এটাও এখানে। এআই, এটাও এআই জেনারেটেড। 2 নাম্বারটা এখনো আছে, এটা আমি আরেকটা এন্ট্রি দেবো, আমার আরেকটা এন্ট্রি আছে। এই সব ডিজাইন অ্যাকচুয়ালি ইজি। এই যে ডিজাইনগুলো দিছে না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইজি। এখন ক্লায়েন্টের অবস্থা দেখেন, আমি যদি ক্লায়েন্ট হইতাম, আমি তো এইটা এটা উইন দিতাম। কিন্তু একই ব্যক্তির এন্ট্রি যদিও, আমি উইন দিতাম এইটারে, কারণ এটার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয়েছে। এটার ব্যাকগ্রাউন্ড অতটা সুইটেবল হয় না, আর এটা হইতেছে আপনার অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা আমারটা। এইখানের মধ্যে কোনোদিনও, একটা জিনিস বুঝে নেন, কোনোদিনও আপনি যখন এরকম ইমেজ ইউজ করবেন, কখনো এইভাবে দিবেন না। হয় একটা সার্কেলের মধ্যে স্ট্রোক নিয়ে তারপরে দিবেন, ক্লিপিং মার্কস করে দিবেন, যাতে করে ইমেজটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায়। এটা মনে হইতেছে জাস্ট আমি ধরে নিয়ে বসায় দিছি। এটা এটা তো যদিও এআই। কাজটা এআই করছে, যদিও এটা কাজটা এআই করছে, কিন্তু এআই তো আর বুঝবে না। সো কিছু কিছু এরিয়া আপনি হচ্ছে কারেকশন করবেন, লাইক এই এরিয়াটা আপনি ফটোশপে রিমুভ করে দিয়ে আপনি এখানের মধ্যে বাকিটা বসাইতে পারতেন। ঠিক আছে। উইনারে দিয়ে দিছে আর এটা এডিট করে লাভ আছে। যাক, সমস্যা নাই। তারপর নিচের গুলা তো আরো সুন্দর, যেমন এই যে এইটা, এটা তো আরো জোস। বুঝি না কিন্তু এটা ভালগুলো উইন, ভালগুলো উইন দেয় না কে? দিবে একটা দিন, দেখবেন হচ্ছে, দেখবেন যে কোনো একটা কন্টেস্টের মধ্যে সব রিজেক্ট, সব রিজেক্ট, তখন গিয়ে দেখবেন যে হচ্ছে সবকিছু ঠিকঠাক ভাবেই এন্ট্রিতে রেটিংও দিবে, উইনও দিবে। আর এটা হচ্ছে কালকে সেকেন্ডটা, তাই তো? কালকে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, 300 হুম। এন্ট্রি দিছে, 300টাই রিজেক্ট। আমার ওই যে পছন্দ হয় নাই। 300 এন্ট্রি রিজেক্ট করে, এটা কোনো কথা? ভাই, 1800 এন্ট্রি, 10,000 এন্ট্রি রিজেক্ট দেখছি আমি। এইটা নিজের করা মনে হয়, এটা যে করছে এটা নিজে করছে, কারণ এই যে দেখেন এখানে শেপটা সে মিলাইতে পারে না, হেক্সাগন শেপটা মিলাইতে পারে নাই। আচ্ছা, যাই হোক। সো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনার freelancer.com মার্কেট প্লেসে কিভাবে ইয়া করবেন। আপনার প্রোফাইল একটু দেখে আসি আগে, তারপর আমি ক্লাসে যাচ্ছি। রিভিউ একটা পড়ছে, আইডেন্টিটি ভেরিফাই করেন নাই। আচ্ছা, আপনার না। এখানে $8 জমা হয়েছে, তাই তো? জি। আমি যতটুকু দেখলাম $8 জমা হয়েছে। যখন হচ্ছে 50-60 ডলার জমা হয়ে যাবে, আপনি আগে পাসপোর্ট করে আগে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। হোক না আগে তারপর। সর্বপ্রথম কাজ, আইডিটা ভেরিফাই করবেন। কারণ যদি আপনার পেমেন্ট থাকা আইডি যদি কোনো কারণে সাসপেন্ড করে দেয় বা ইয়া করে দেয়, তখন খারাপ লাগবে। সো আপনার যেহেতু উইন চলে আসছে, আপনি আরেকটু বেশি কাজ টাজ করে আপনি হচ্ছে ইয়া করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কোনো মার্কেট প্লেসে ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করবেন না। কন্ট্যাক্ট আচ্ছা। ইনফরমেশন শেয়ার যদি করতে হয়, একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করবেন, ওইটার নাম দিবেন রিডমি, রিডমি দিয়ে ওইটা দিয়ে দিবেন, ওইটার মধ্যে আপনার ইনফরমেশন দিয়ে দিবেন। কিউআর কোড, কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো ক্লায়েন্টের সাথে শেয়ার করবেন না। ধরতে পারলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। আপনি দেখবেন যে পাঠাইছেন, একটা রিলোড মারছেন, অ্যাকাউন্ট নাই। ওকে। আচ্ছা ভাইয়া, আচ্ছা, সমস্যা নেই। আমরা হচ্ছে একটু ইয়াটা ওপেন করি, ক্রোডস মডিউলটা ওপেন করি। আমাদের আজকের ক্লাসের টপিকটা হবে হচ্ছে লোগো, লোগো টাইপ, অ্যান্ড হচ্ছে লোগো ব্রাশ। ইলাস্ট্রেটরে ব্রাশের কাজটা খুবই কম, আবার অনেক বেশি।
নর্মালি ব্রাশের কাজটা অনেক কম আবার অনেক বেশি। এখন অনেক কম অনেক বেশি দুইভাবে কেন বললাম, ক্যালিগ্রাফি ব্রাশ বলেন, এই ব্রাশ বলেন, এটা বলেন, এখন ব্রাশ নিয়ে কাজ করতে গেলে আপনার হচ্ছে এক্সট্রা ডিভাইস লাগবে। যদি আপনি পারফেক্টলি কাজ করতে চান আপনার এক্সট্রা ডিভাইস লাগবে। আর কিছু কিছু ব্রাশ আছে লাইক প্যাটার্ন ব্রাশ, এই জিনিসগুলোতে অ্যাকচুয়ালি আপনার ইয়া লাগে না, এক্সট্রা কোনো ব্রাশ বা এই সব, সরি, এক্সট্রা কোনো ডিভাইস টিভাইস এগুলো লাগে না। কিন্তু কিছু কিছু ব্রাশ লাইক ক্যালিগ্রাফি ব্রাশের ক্ষেত্রেই আপনার হচ্ছে এক্সট্রা ডিভাইস লাগবে, সেটা হচ্ছে গ্রাফিক ট্যাব। তো গ্রাফিক ট্যাব একটা এক একটা 18,000 20,000 টাকা হইতেছে সবচেয়ে ভালো। আর সর্বনিম্ন যেটা প্রাইস সেটা হচ্ছে 2500 টাকা, আর ওইটার সাইজ হচ্ছে মাউসের, ল্যাপটপের ট্র্যাকপ্যাড আছে না মাউস, ল্যাপটপের মাউসের সাইজ। তো ওইটা কোনো কাজের না। আপনার মিনিমাম 11 ইঞ্চি 12 ইঞ্চি এরিয়া টাচ হয় এরকম একটা এরিয়া আপনার নিতে হবে, অ্যান্ড পেন দিয়ে আপনার আঁকা শিখতে হবে। এইটা অনেক পরের বিষয়। এটা যখন আপনি একজন এক্সপার্ট হয়ে যাবেন আপনি নিজেই অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আপনার কি ধরনের ডিভাইস কেনা লাগবে বা কি ধরনের আপগ্রেড করা দরকার। আমরা যদি ইলাস্ট্রেটর একটু ওপেন করি, যেমন আমি যদি বলি আমার হচ্ছে আইপ্যাড ছিল, এখন আইপ্যাডটা নষ্ট। এখন আমার হচ্ছে আমি অ্যাডোব ইলাস্ট্রেটর ফটোশপ এগুলো তো প্রিমিয়াম নিয়ে নিছি। তো প্রিমিয়াম নেওয়ার কারণে এখন হয়তোবা যদি আইপ্যাডটা ভালো থাকতো আমি হয়তোবা, আমার পেনও ছিল, অ্যাপেল পেন্সিল ছিল, আইপ্যাড ছিল, তো আমি চাইলে ওইটা দিয়ে হচ্ছে ক্যালিগ্রাফি ব্রাশ বলেন স্কেচ আর্ট বলেন খুব সুন্দর মতন ক্রিয়েট করতে পারতাম। বাট এক্সট্রা ডিভাইস ছাড়া আপনি হচ্ছে ক্যালিগ্রাফি ব্রাশ বা এই জাতীয় কোনো কিছু তেমন একটা শান্তিতে ইউজ করতে পারবেন না। কারণ ওগুলো হয় প্রেসার সেন্সিটিভ, একদিক দিয়ে চিকন হবে একদিক দিয়ে মোটা হবে। বাট নর্মাল মাউসে তো আর এটা প্রেসার সেন্সিটিভটা কাজ করে না, তাই না? এই হচ্ছে বিষয়। আচ্ছা, ক্যালিগ্রাফি ব্রাশের যে বিষয়টা, যদি আমরা হচ্ছে ব্রাশে যাই, এখান থেকে এই যে ব্রাশ টুল আছে, পেইন্ট ব্রাশ টুল নাম চেঞ্জ করছে 26-এ। আচ্ছা, ব্রাশ, ব্রাশটা আমরা ইলাস্ট্রেটর ফটোশপে যেভাবে ইউজ করতাম সেম জিনিসই, কিন্তু সেম, কিন্তু এটা হচ্ছে শেপ। এখন আমরা যদি উইন্ডো থেকে ব্রাশের টুলটা আনি, এখানে দেখবেন কিছু প্রিসেট ব্রাশ আছে, অ্যান্ড এইখানের মধ্যে আরো কিছু ভেক্টর প্যাক আছে। এই যে গ্রান্স ব্রাশ আছে, ইয়ে আছে, এটা যদি দেখি এটা এরকম। এখন আপনি যদি শিফট প্রেস করে ড্র্যাগ করেন অ্যান্ড এইটাকে ধরে, আপনি যদি এইটাকে ধরে মোটা করে দেন, মোটা তো হবে না, এটা কি হবে, স্ট্রোক বাড়াইতে হবে, আপনি স্ট্রোকটা বাড়াইলেন। এখন আমার একটু আইডিয়া দেন যে এই যে আমি একটা ব্রাশ ইউজ করলাম বা এখান থেকে আমি একটা ব্রাশ নিলাম, ব্রাশ টুল কই, ব্রাশ টুল কই, বা এটারে ধরে আমি ব্রাশটা এখানে চেঞ্জ করি, এখান থেকে আমি ব্রাশটা চেঞ্জ করি তাইলেই হবে। ধরেন আমি এই ব্রাশটা নিলাম, এখন এই ব্রাশটার আমি কি কাজে ইউজ করতে পারি বলেন? নর্মালি আমি যদি বলি, ধরেন আপনি কোনো ফুড রেস্টুরেন্ট বা হচ্ছে পিৎজা বার্গার কোনো একটা কিছু নিয়ে কাজ করতেছেন, আপনি একটা অফার কিছু লিখবেন কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি কোনোভাবেই ফন্টের কালার সামনের কালার কোনো কিছু ম্যাচ করতে পারতেছেন না। খুব ইজি বিষয়, আপনি একটা ইনভার্ট কালার ইউজ করেন, আপনার ব্যাকগ্রাউন্ডের অপোজিট যেটা হচ্ছে খুব ব্যাকগ্রাউন্ডের সাথে খুব এক্স্যাক্টলি ক্লিয়ার দেখা যাবে, ওইটা আপনি ইউজ করছেন। এই ধরেন এটা ইউজ করছেন, এটা ইউজ করে আপনি এটার উপরে টেক্সটটা দেখে দিচ্ছেন, কালারটা সুন্দরভাবে বোঝা যাবে। আমরা যদি হচ্ছে এইখানের মধ্যে আরো কিছু ব্রাশ প্যাক দেখি, ইমেজ ব্রাশ আছে, ডেকোরেটিভ ব্রাশ আছে, ডেকোরেটিভ ব্রাশে যাই, দেখেন এই ব্রাশগুলো ইলাস্ট্রেটরের মধ্যে প্রিসেট অবস্থাতেই আছে। আর এগুলো আমরা কি করি, ডাউনলোড করি, ফ্রি পিক থেকে বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করি। এখানে দেখেন অনেকগুলো ডেকোরেশনের ব্রাশ আছে। ওকে, এগুলো আপনি চাইলে ব্রাশ আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন ফটোশপের মতন, কোনো সমস্যা নেই। একই বিষয়, এখানে দেখেন ডোডলসেরও ব্রাশ আছে, ডোডলসেরও ব্রাশ আছে, এন্ড এটা আপনি পরবর্তী মডিফাই করতে পারবেন। এগুলো ডিলিট করে দিই। এখন মূল কথায় আসি, এগুলো একটু ক্লিয়ার করে দিই। উম, এটা ডিলেটের অপশনটা হচ্ছে এই যে, ওকে, আমরা একটু মূল কথায় আসি। ধরে নেন আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, এক্সাক্ট একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, এটাকে অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, আমরা 5x5 দিয়ে প্রিভিউ দেই। ওকে, দাঁড়ান, এই 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 একটা গ্যাপ থাকে, ওকে চলবে। আমরা এবার শেপ বিল্ডার টুল দিয়ে ধরেন এটারে হচ্ছে একটা ইয়া যদি ক্রিয়েট করি,
একটা জি শেপ বানাইলাম। ওকে, এটাকে নিয়ে আসি, ডিলিট করে দিই। ডিলিট করার পরে এই শেপটাকে কালার দিলাম, ব্ল্যাক কালার থাকলো। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এই মাথাটাকে ধরেন, ধরে শিফট প্রেস করে একটু সামনের দিকে আগায় দেন। এইটাকে হচ্ছে কপি করে নেন, জাস্ট একটা ইয়া করে নেই। এন্ড এইটাকে ধরে কন্ট্রোল জি গ্রুপ করে নিয়ে আপনি ব্রাশ টুলের মধ্যে এখানে যদি প্লাস আইকন দেন, এন্ড এইখানের মধ্যে আপনি যদি প্যাটার্ন ব্রাশ ইউজ করেন, ওকে দেন, এটা আপনার একটা প্যাটার্নে তৈরি হয়ে গেল কিন্তু। ঠিক আছে, তো এইখান থেকে আমরা হচ্ছে যদি ওকে দেই, এই দেখেন এখানে ব্রাশ ক্রিয়েট হয়েছে। এবার আপনি ধরেন একটা রেক্টেঙ্গুলার শেপ নিছেন বড়, রাইট? রেক্টেঙ্গুলার শেপ নিছেন এন্ড এইটা ক্লিক করছেন, ফিল কালারটা আপনি অফ করে দিছেন। আপনার এটা কি হইলো? এটা সুন্দর মতন একটা ইয়া তৈরি হয়ে গেল না, প্যাটার্ন তৈরি হয়ে গেল না? এন্ড আপনি যদি এটারে লোগোতে কনভার্ট করতে চান, আপনি ঘুরে দেন, আপনি এটা চাইলে লোগোতেও বানাইতে পারবেন। এন্ড এই জিনিসগুলো অ্যাডোব স্টক, শাটার স্টকেও নেয়। আমি এখান থেকে একটু প্যাটার্নের সাইজটা কমায় দিলাম, এন্ড এটারে যদি একটু বড় করি আমার ব্রাশের এরিয়াটা বাড়তে থাকবে। এখন আমি ছোট করে নিছি, রাইট ক্লিক করলাম, বা এখান থেকে আমি যদি রেগুলার সাইজে নিয়ে যাই 1 পিটি করি, রাইট ক্লিক, সরি, অবজেক্ট থেকে আমরা করব এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আমার অ্যাপিয়ারেন্সটা এক্সপ্যান্ড হয়ে গেল, এটা আমি ছোট করে নেই। এইবার আপনি এটারে যে কোনো প্যাটার্নে, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে ইউজ করেন। এছাড়া আপনার যদি মনে করেন কোনো ইয়াও থাকে, ধরে নিলাম আপনি পেন টুল দিয়ে একটা নর্মালি ইয়া করছেন, একটা শেপ নিছেন, যে কোনো শেপ, এটা সিলেক্ট করে এটাতে দেন, ইয়া করে দেন, সুন্দর মতন এই প্যাটার্নটা বসা যাবে। এটা হচ্ছে প্যাটার্ন ব্রাশ টুল। প্যাটার্ন ব্রাশ টুলে অ্যাকচুয়ালি আপনার আগের ডিজাইনটা করতে হয়, পরবর্তীতে আপনি জাস্ট আপনার স্ট্রোক লাইনের উপরে ব্রাশটা বসায় দিবেন। এখানে একটা এক্সট্রা প্যাটার্ন ব্রাশ টুল আছে, আমি যদি একটা রেক্টেঙ্গুলার শেপ নিই and এটা দেই, অ্যান্ড এটা যদি আমি বাড়ায় দিই, দেখেন এখানে হচ্ছে কিছুটা দেখতে লাগবে কি, প্যান্টের মধ্যে সেলাই করে না, প্যান্টের মধ্যে সেলাইয়ের মতন। সবাই কি প্যাটার্ন ব্রাশ টুলটা বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন চ্যাট বক্সে। আচ্ছা, এর পরের বিষয়টা থাকে, ধরেন আমি যদি পেন টুল দিয়ে একটা লাইন নেই, অ্যান্ড এইটাকে হচ্ছে আমি স্ট্রোকটা বাড়ায় দিলাম। আচ্ছা, অনেক জুম করে ফেলছি, এত বড় জুমের দরকার নাই, এটা ছোট করে নেই। এটা হচ্ছে আমি 5 পিটি দিই। ওকে, 5 পিটি। দেন এইখান থেকে হচ্ছে আমরা এইটা দিব, স্ট্রোকটাকে বাড়াই, এটা মোটা হইলো। অ্যান্ড এইটারে আমরা প্লাস আইকন দিয়ে আমরা যদি ক্যালিগ্রাফি ব্রাশ দেই, ক্যালিগ্রাফি ব্রাশ দেওয়ার পর ঠিক উপরে অ্যাড হবে। অ্যান্ড এখানে ইয়া হলো অ্যাঙ্গেল, আপনি যা আছে তাই স্কেল, এটা আছে, আপনি চাইলে এটা সাইজটা বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, বড় ছোট এখান থেকে করতে পারবেন। এখানে ফিক্স থেকে আপনি র্যান্ডমও দিতে পারেন, র্যান্ডমের দরকার নাই। কিছু কিছু জায়গায় হচ্ছে প্রেসার সেন্সিটিভটা ইউজ করা যায়, কিন্তু প্রেসার সেন্সিটিভ এখানে ইউজ হবে না। আমরা হচ্ছে 4 পিটি দিয়ে জাস্ট ওকে দিলাম। এবার আমরা যদি ব্রাশ টুলে যাই, and এই ব্রাশটা সিলেক্টেড আছে, আমরা যদি ইয়া করি, এটা না এটা, উম দাঁড়ান কোনটা যেন, সরি এগুলো ডিলিট করে নিই। আমাদের দেখতে হবে কোনটা হচ্ছে আমাদের প্যাটার্ন ক্যালিগ্রাফি ব্রাশ ইয়া হয়। ও সরি, এটা তো আমার নর্মালি হয়েছে, এটা আমার অবজেক্ট থেকে আগে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হবে, এইবার এটা হবে। ওকেতে যাব, 9 পিটিতে আমরা হচ্ছে 4 পিটি করে দেই। ওকে, এইটারে আমরা হচ্ছে যদি এইবার ইয়া করি, ব্রাশ টুল দিয়ে আঁকি, কি ব্যাপার, এটা কি প্রেসার সেন্সিটিভ হয়ে গেল? মেবি প্রেসার সেন্সিটিভ হয়ে গেছে। রিমুভ স্ট্রোক, রিমুভ স্ট্রোক। আচ্ছা, এরপরে আমাদের ব্রাশটা কি থাকে, সেটা হচ্ছে গিয়ে প্লাস আইকনে গেলে আর্ট ব্রাশ। আচ্ছা, আর্ট ব্রাশটা চমৎকার। আর্ট ব্রাশটা কিরকম, আমরা যদি হচ্ছে একটা ইয়া নিয়ে আসি, ধরেন ফ্রিপিক থেকে একটা ভেক্টর নিয়ে আসি, freepik.com-এ যাই, আমরা ধরেন হচ্ছে ব্রাশ লিখে সার্চ করি,
দেন আমরা হচ্ছে এখান থেকে ভেক্টরে যাব, লাইসেন্স যাব ফ্রি, টুলস। আচ্ছা, ব্রাশ টুলস আসছে। টুলস আসার পরে আমরা একটা ফ্ল্যাট একটা ব্রাশের ছবি নিই, তাহলে বুঝাইতে ইজি হবে আমাদের জন্য। ধর আমরা এইটাই নিলাম, এটার আমরা হচ্ছে ইপিএস ফাইলটা ডাউনলোড করি, এটা ওপেন করি। আচ্ছা, এটা আমাদের ব্রাশ। ওকে, আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ তো আছেই, আবার গ্রুপ করে নিলাম। এবার আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা যখন আর্ট ব্রাশটা সিলেক্ট করে ওকে দিব, এখানে এরকম আসবে। দেন এইখান থেকে মেথড হচ্ছে নন থাকুক, সমস্যা নেই। কি ব্যাপার, চেঞ্জ হয় না কেন? এই যে আমরা হচ্ছে এরিয়াটা চেঞ্জ করে দিব, আমরা এখান থেকে এরিয়াটা এতটুক পর্যন্ত সেট করে দিই, বা এতটুকু সেট করে দিই। আমাদের মাথাটা ঠিক থাকবে, ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকবে, বাকি যা চেঞ্জ হয় আমাদের এই মিডল থেকে হবে। এটা আমরা সেট করে দিলাম, জাস্ট ওকে দিয়ে দিব। আমাদের ব্রাশটা আসছে না? এইবার এই ব্রাশটা সিলেক্ট করে ধরে, সরি, আপনি হচ্ছে ব্রাশ টুলে যান, এই ব্রাশটা সিলেক্ট করা, আপনি যদি ব্রাশ করেন, দেখেন এই মাথাটা, শেষ মাথাটা ঠিক আছে, কিন্তু পরের গুলো চেঞ্জ আসতেছে। ঠিক আছে, সামনের পার্টটা ঠিকই থাকতেছে। এটা আপনার ক্লিকের উপর ডিপেন্ড করে আর্ট ব্রাশটা তৈরি হইতেছে। আমাদের মেইন ডিজাইন এইটা। তো আর্ট ব্রাশটা আপনারা এইভাবে ইউজ করবেন। ব্রাশের কাজটা খুবই কম থাকে ইলাস্ট্রেটরে, অতটা নাই। তারপর হচ্ছে যদি আপনার লাগে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। এখন ধরে নেন আপনি একটা টাইপোগ্রাফি করছেন। টাইপোগ্রাফিটা কিরকম, ধরেন আপনার নামই লেখছেন, উম, ধরেন আমি সুমন লিখলাম, সুমন লিখলাম। অ্যান্ড এই ফন্টটার আমি চেঞ্জ করে যদি কোনো স্পাইরাল ফন্ট ইউজ করি, পেঁচানো বা এই টাইপের কোনো ফন্ট যদি ইউজ করি, দেখি। ধরেন আমরা এই ফন্টটা ইউজ করছি। এখন এই ফন্টে ইউজ করার পর রাইট ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইন দিলাম, এটা একটা শেপে কনভার্ট হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে এইখানের মধ্যে একটা নিচে একটা সুন্দর এই থিমে একটা ডিজাইন করতে, তখন আপনি ব্রাশে গেলেন, আপনি এখান থেকে যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে ধরেন এইখান থেকে ড্র্যাগ করে, এটা এটা হাতের উপরে ডিপেন্ড করে আর কি, আমার অতটা ইয়া নাই। ডটেরটা নেই। ধরেন এখানের মধ্যে দিলাম, এইটাকে হচ্ছে আমি স্ট্রোক কালার থেকে ফিল কালারে কনভার্ট করে দেই। ফিল কালার কনভার্ট হইলো, যে এরিয়াটুকু বাদ আছে এই এরিয়াটুকুকে সেম পজিশনে নিয়ে আসি। এন্ড আমার যদি কার্ভেচার টুল বা এই টাইপের কিছু ইউজ করতে হয়, দেন প্রয়োজনে আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এটা যেমন দরকার নেই, ডিলিট করে দেই। তো ব্রাশ টুলটা আপনারা এই কাজে ব্যবহার করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। এছাড়া ব্রাশ টুলে তেমন একটা কোনো কাজ ইলাস্ট্রেটরের মধ্যে নাই। আর ব্রাশ টুল দিয়ে কাজ করতে গেলে আপনার ম্যান্ডেটরি যে হচ্ছে ইয়া লাগবেই, আপনার হচ্ছে গ্রাফিক ট্যাব লাগবে। এটা হচ্ছে ব্রাশের বিষয়। তো ব্রাশের বিষয়টা একটু ছোট ছিল, ব্রাশের বিষয়টা নিয়ে এত মাথা ব্যথার দরকার নাই। তো আমরা হচ্ছে এবার লোগোর দিকে ফোকাস দিই। এখন লোগো করে দেখানোর থেকে লোগো নিয়ে থিওরিটা একটু বেশি কাজ করে আর কি, যেগুলা কিছু কিছু কথা আপনাদেরকে আগেও বলা হয়েছে, বাট এটা আজকে আবার নতুন করে বলতে হবে। লোগোর অনেক ধরনের ক্যাটাগরি আছে। অল টাইপস অফ লোগো লিখে আমরা গুগল একটু সার্চ করি, যেহেতু আমার শিট নাই, ভিস্টা প্রিন্টে যাই। এছাড়া হচ্ছে আরো কিছু ওয়েবসাইটে যদি যাই, এখানের মধ্যে পুরো ডকুমেন্টারি আছে, যে হচ্ছে আপনার লোগো কিরকম কিভাবে কি সবকিছু আর কি এক্সপ্লেইন করা আছে। আমি যদি নিজে এক্সপ্লেইন করি, নর্মালি এখানে তো 7 ধরনের লোগোর কথা বলতেছে, লোগো অ্যাকচুয়ালি আরো অনেক রকমের আছে। প্রথমে যাই, মনোগ্রাম লোগো।
মনোগ্রাম লোগো মূলত হচ্ছে আপনার টেক্সটকে বা টাইপোগ্রাফিকে মডিফাই করেই লোগোটা ক্রিয়েট করে, ওইটার আবার লেটারমার্ক লোগো বলে। যেমন এখানে নাসা যে ইয়াটা, এটা পরবর্তীতে ফন্ট হয়েছে, কিন্তু নাসার এটা কিন্তু হচ্ছে কাস্টমাইজ করে বানানো। এইচবিওর লোগোর মধ্যে আপনি দেখেন, ও এর মধ্যে যেই সিম্বলটা আপনি দেখতে পাচ্ছেন সেটা কি, একটা লাইভের ইয়া না, লাইভ রেকর্ডিং, এই টাইপের একটা সিম্বল কিন্তু এইচবিওর ও এর মধ্যে আছে। ওকে। আর আইবিএমটা খুব সম্ভবত আমি যতটুকু জানি এটা হচ্ছে মিন করে যে বাইনারি, যে ডিজিট গুলোরে বলে, যে বাইনারি ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটারের ভাষা, ওই টাইপের কিছু একটাকে ফলো আপ করে আইবিএম এটা করা হয়েছে আমি যতটুকু জানি। তো নিচের দিকে গেলে আপনি প্রথমে দেখলেন মনোগ্রাম লোগো, এরপর দেখেন ওয়ার্ডমার্ক লোগো। ওয়ার্ডমার্ক লোগো আর মনোগ্রাম লোগো প্রায় কাছাকাছি, দুইটাই টাইপোগ্রাফি লোগো। এখন আপনি আপনার টাইপোগ্রাফিকে কিভাবে কাস্টমাইজ করতেছেন, কিভাবে আপনি শেপ বিভিন্ন সার্কেল নিয়ে একটা লোগোকে ক্রিয়েট করতেছেন, সেটার উপর ম্যাটার করে। এগুলোতে হাত আসতে একটু সময় লাগবে, এটা শুরুতে আপনি পারবেন না। নিচের দিকে যদি যাই, এর পরবর্তীতে আপনি পাবেন হচ্ছে লোগো সিম্বল বা হচ্ছে আইকন লোগো বা কম্বিনেশন মার্কও হইতে পারে। যেমন আগে টুইটারের আইকনটা ছিল এরকম, এখন টুইটারের আইকন হয়েছে এক্স। অ্যাপেলের আগে কিন্তু অ্যাপেলের ফুল অ্যাপেল ছিল আর নিচে অ্যাপেল লেখা থাকতো। তো এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হইতে হইতে এখন হচ্ছে সিম্বলের পরিণত হয়ে গেছে, যাতে একটা সিঙ্গেল মার্কেই আপনি বুঝতে পারেন যে এইটা হচ্ছে অমুক কোম্পানির লোগো। এগুলো হচ্ছে সিম্বল লোগো। নিচে যদি যাই, অ্যাবস্ট্রাক্ট বলতে পারেন, জিওমেট্রিক্যাল লোগো বলতে পারেন। এগুলো হচ্ছে হলো গিয়ে কি, বিভিন্ন শেপকে বিভিন্ন অ্যাঙ্গেলে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল সেট করে বা বিভিন্ন রুলস ফলো করে যখন আপনি হচ্ছে কোনো লাইন ক্রিয়েট করে আপনি লোগো ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো বা অ্যাবস্ট্রাক্ট লোগো। নিচের দিকে আসলে আপনি পাবেন হচ্ছে ম্যাসকট লোগো। ম্যাসকট লোগোটা একটু ক্রিটিক্যাল, সব লোগোর থেকে ম্যাসকট লোগো ক্রিটিক্যাল, কারণ ম্যাসকট লোগোর মধ্যে একটা ক্যারেক্টার থাকে বা একটা এলিমেন্ট থাকে বা একটা সাবজেক্ট থাকে, যেটা হচ্ছে আপনি কার্টুন শেপ দিতে পারেন বা আপনি ভেক্টর দিয়ে ইমেজ ট্রেস করে একটা একটা কি বলবো এটারে ইলাস্ট্রেশন ক্রিয়েট করতে পারেন, দেন ওইটা আপনি লোগোতে ইউজ করতে পারেন। অ্যান্ড ম্যাসকট লোগোর মধ্যে সবচেয়ে ফেমাস লোগোগুলো হচ্ছে গিয়ে যে কোনো টিমের লোগো যেগুলো আর কি, ধরেন বাংলাদেশের যে ক্রিকেট টিমের যে লোগোটা, এটা একটা ম্যাসকট লোগো। ওটার মধ্যে বাঘের একটা ফেস আছে, এন্ড চতুর্দিকে একটা শিল্ড আছে। তো এইভাবে যে লোগোটা হয়েছে এটা হচ্ছে ম্যাসকট লোগো। ম্যাসকট লোগোর মধ্যে আপনার একটা সাবজেক্ট থাকবে যেটা হচ্ছে কোনো একটা কার্টুন ক্যারেক্টার, একদম ডিরেক্ট ইমেজ হবে না, এটা জাস্ট একটা সিম্পল কার্টুন ক্যারেক্টার হইতে পারে বা একটা ইলাস্ট্রেশন হইতে পারে। নিচের দিকে যদি আসি, কম্বিনেশন মার্ক লোগো। কম্বিনেশন মার্ক লোগো মূলত আপনার টাইপোগ্রাফির সাথে এক্সট্রা একটা শেপকে এমনভাবে কম্বাইন করা হয়, যেটার কারণে কমপ্লিটলি টাইপোগ্রাফি অ্যান্ড শেপ দুইটা ম্যাচ করে একটা লোগো ক্রিয়েট হয়। তার মধ্যে হচ্ছে এখানে যেমন দুইটা এক্সাম্পল দিছে, তিন নাম্বারটা অ্যাকচুয়ালি কম্বিনেশন মার্ক লোগো না। প্রথমটা হচ্ছে কি ডিটোস, চিপসের কোম্পানি, আর আরেকটা হচ্ছে বার্গার কিং। তো এগুলো হচ্ছে কি কম্বিনেশন মার্ক লোগো। এইখানের মধ্যে বার্গার কিং এর লোগোটারে যদি আমি একটু এক্সপ্লেইন করি, বার্গারের মাঝখানে মাংসের পার্টটা থাকে, সেই মাংসের পার্টটারে হচ্ছে সে বার্গার কিং টেক্সটটা দিয়ে অ্যাটাচ করছে। আর সাইড দিয়ে যে হচ্ছে দুইটা ইয়েলো কালারের সার্কেল বা হাফ সার্কেল দেওয়া হয়েছে, এটা হচ্ছে রুটিটাকে মেনশন করা হয়েছে। আর ডিডোসের যেই লোগোটা, এটার মধ্যে অ্যাকচুয়ালি ডিডোসের চিপসটার শেপটাকে হচ্ছে মেনশন করা হয়েছে। অ্যান্ড এমনভাবে এটাকে অ্যালাইনমেন্ট বা এমনভাবে সেট আপ দেওয়া হয়েছে যেটা আপনার হচ্ছে টেক্সটকে কাভার করে ফেলছে বা টাইপোগ্রাফিকে কাভার করে ফেলছে। অ্যান্ড অবশ্যই ডিটোসের যে টাইপোগ্রাফিটা, এটা হচ্ছে কাস্টমাইজ টাইপফেস বা কাস্টম ফন্ট। এটা আপনি অ্যাজ ইউজাল পাবেন না, এখন হয়তো বা অ্যাভেলেবেল হয়ে গেছে, তবে আপনি অ্যাজ ইউজাল এটা পাবেন না। নিচের দিকে আসলে আমরা আরেকটা দেখতে পাই, সেটা হচ্ছে এমব্লেম লোগো। এমব্লেম লোগো মূলত কিছুটা ব্যাজের মতন দেখতে হয়, লাইক বাংলাদেশ পুলিশের যে ব্যাজটা আছে এটা এমব্লেম লোগো, সেনাবাহিনীর যে লোগোটা আছে এটা এমব্লেম লোগো, বাংলাদেশ গভর্নমেন্টের যে স্টিকার যেগুলো হচ্ছে গাইতে গাইতে লাগে ওগুলো হচ্ছে এমব্লেম লোগো। এখন এমব্লেম লোগোর মধ্যে সবচাইতে বেশি এমব্লেম লোগো ইউজ হয় কোথায়? স্কুল কলেজে, স্কুল কলেজ মাদ্রাসা দেন ইউনিভার্সিটি, এগুলোতে এমব্লেম লোগোটা বেশি ইউজ হয়। ইদানিং কিছু কিছু রেস্টুরেন্টে, স্টারবাকসের দেখা দেখি হচ্ছে এমব্লেম লোগো ইউজ করতেছে, লাইক ক্রিমসন কাপ, তারপরে হচ্ছে হলি আর্টিজান, এদের যে লোগোটা, এদের লোগোটাও হচ্ছে এমব্লেম লোগো।
আর মোটরসাইকেল কোম্পানি আমার জানা নাই, মোটরসাইকেল কোম্পানির মধ্যে শুধু আমার জানা মতো হচ্ছে এমব্লেম লোগো শুধু হার্লে ডেভিডসনেরই আছে, আর কারো দেখি নাই কখনো বা আমার খেয়ালও নাই। তো এমব্লেম লোগোটা মূলত হয় কিছুটা ব্যাজের মতন। এটা আপনার শিল্ডের মধ্যে থাকতে পারে, কর্নার দিয়ে কিছু ফ্লাওয়ার ডিজাইন বা ইয়া থাকতে পারে। আর যদি আপনি নর্মাল সিম্পলের মধ্যে চান, দেখা যাবে আপনার টেক্সটটা সার্কেলের মধ্যে থাকবে আর মাঝখানে একটা কিছু একটা এলিমেন্ট থাকবে, বিষয়টা এরকম আর কি। তো এই হচ্ছে কয়েকটা লোগো ক্রিয়েট করার মতন আর কি, লোগো মার্কেটে সবচেয়ে বেশি ইউজ হয়। আমাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, আপনার এমব্লেম লোগোটা ইউজ হইতে পারে, কম্বিনেশন মার্কটা ইউজ হয়, টাইপোগ্রাফি লোগো ইউজ হয়। টাইপোগ্রাফি লোগোর মধ্যে আপনি শুধু টাইপ করে ফন্ট লিখে দিলেই অনেক সময় এটা লোগো ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন বুঝতেছেন না যে আপনি একটা ফ্রি ফন্ট ইউজ করলেন, এখন আপনি এটারে কিভাবে কাজে লাগাবেন, এটা তো আপনার ফ্রি ফন্ট, সে তো চাইলে এটা লিখে দিতে পারে, তো লিখে দিলে তো আর অ্যাকচুয়ালি লোগো হইলো না, তাই না? এই জিনিসটা আমাদের অনেকেরই হচ্ছে একটা কনফিউশন থাকে, আর আমরা জাস্ট একটা ফ্রি ফন্ট নামাই, ওইটা দিয়ে লিখে লোগোটা সাবমিট করে দিই, অন্যের দেখা দেখি। তখন কি হয়, আমরা কোনো প্রজেক্টও পাই না, আমাদের তেমন একটা উইনও আসে না। এখন লোগো কিভাবে আমরা, টাইপফেস যদি লোগো হয় বা টাইপোগ্রাফি লোগো হয়, সেটা আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি? ধরে নিলাম আপনাকে একটা কর্পোরেট মডার্ন লোগো বানাইতে হবে, একদম মডার্ন সিম্পল একটা লোগো বানাইতে হবে। তো মডার্ন সিম্পল লোগো বানাইতে গেলে আপনার যেই কাজ সেটা হচ্ছে, ধরেন আমি একটা টেক্সট নিলাম, টেক্সট নিলাম। এখন এইখানের মধ্যে টেক্সটের লোগোর নামটা কি দেওয়া যায়? উম, 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 দাঁড়ান আমি একটু আমার ইয়াতে যাই, পুরাতন ফাইল থেকে একটু আইডিয়া নেই। নিউ ফোল্ডার নামে কোনো ফোল্ডার থাকার কথা দেখি। নিউ ডেস্কটপ নিউ ফোল্ডার দেখি এখানে, না এখানে নাই। নিউ ডেস্কটপে যাই, নিউ ডেস্কটপে গেলে যেমন যেমন আচ্ছা, এইখানের মধ্যে কোন একটা ব্যানারের মধ্যে ওই টেক্সটটা থাকবে মেবি। এটা না, গুরু কার্টেল, গুরু কার্টেল, গুরু কার্টেল, গুরু কার্টেল লোগোটা কোথায় কোথায় কোথায়? পিএনজি ফোন, পিএনজি কারেকশন 7 কালার ভেরি, দাঁড়ান, ডার্ক শ্যাডো নো টেক্সট, হোয়াইট টেক্সট ক্যারেক্টার, টেক্সট ক্যারেক্টারটা কই আছে? আচ্ছা হোয়াইট টেক্সট ক্যারেক্টারটাই দেখি। আচ্ছা এইখানের মধ্যে দেখেন, ফন্ট একটু দেখেন, এখানের মধ্যে যে ফন্টটা ইউজ হয়েছে এই ফন্টের নাম কি? এই ফন্টের নাম হচ্ছে নেক্সা। আপনি যদি সার্চ করেন এটা নেক্সা, এটা অ্যাডোবের একটা ফন্ট। এই ফন্টটা একটা টাইমে খুব বেশি ইউজ হয়েছে। আমি যদি এইটারই খেয়াল করি, ধরেন আমি হচ্ছে গুরু লিখি শুধু, আমি এতে না যাই আর কি, পুরো নামের দরকার নেই, আমি জাস্ট হচ্ছে গুরু লিখি, GURU লিখলাম। এন্ড এইটাকে আমি হচ্ছে প্রথমটা বড় হাতের না দিয়ে আমি হচ্ছে ছোট হাতেরই দিব, গুরু। এখন আমার কাছে তো নেক্সা ফন্ট নাই, এখন আমি হচ্ছে কি করব, ধরে নেন আমি অন্য একটা ফন্ট সিলেক্ট করি এখান থেকে যেটা আমার জন্য বেটার হয়, সিম্পলের মধ্যে। হেলভেটিকা কি আছে? হেলভেটিকা কম্প্রেস, আচ্ছা আমরা হেলভেটিকাটা ইউজ করলাম। এটার একটু বড় করে নেই, এটা ধরেন একটা ফন্টের নেম। অ্যান্ড এইটার মধ্যে আমরা স্পেস বাড়া দিই হচ্ছে ধরেন যে 50, বা 50 কম হয়ে যায় 100 করে দিই, 100 দিলাম। এখন 100 দেওয়ার পরে এইটা যদি আপনি সিম্পল ওয়েতে দেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অবশ্যই ম্যাটার করে, আপনি এখানে দিয়েছেন, এখন এটা কাস্টমাইজ করবেন কিভাবে? রাইট ক্লিক করেন, এটারে ক্রিয়েট আউটলাইন দিয়ে দেন। এইবার ডিরেক্ট সিলেকশন টুল ধরে জুম করে এটারে কতটুকু সার্কেল করা যায় এটা চিন্তা করেন, যদি সার্কেল না হয় যেতটুক যেতটুক হবে এইটারে সার্কেল করেন, এগুলোকে রাউন্ডেড করে দেন। এগুলো 100% রাউন্ডেড হবে, স্বাভাবিক বিষয়। সো আপনি চাইলে এইভাবেও হচ্ছে ফন্টকে কাস্টমাইজ করতে পারেন। অনেক সময় অনেকে কাটাছেঁড়া করে, অনেকে কাটাকাটি করে, ওগুলো ওগুলো করা যায়, কোনো প্রবলেম নাই। তো এইটা যখন আপনি এইভাবে করে দিলেন, আমাদের ফন্টের ইয়া কিন্তু চেঞ্জ। আচ্ছা, এখন এখানে আরো মডিফাই করা যেতে পারে, আমরা এটাকে শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করি। এইখানে
আমরা জাস্ট হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এতটুক পার্টকে ধরবো, সরি, শিফট প্রেস করে আপে উঠায় দিই, রাইট? এটা আপে উঠে গেল। এন্ড এইটাকে ধরে, এই পার্টটাকে ধরে মূলত শিফট প্রেস করে ডাউন 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 নিচে নামায় দিই। এটাকে আমরা হচ্ছে এইখানে রাখি। এন্ড আমরা এই পার্টটার মধ্যে এইটা, এইটা, এটাকে ধরে শিফট, আচ্ছা এখানের মধ্যে একটা ইয়া আছে, আমরা হচ্ছে এখানে তাইলে একটু ধরে নেই। শিফট প্রেস করে এক, দুই, দুইটা স্টেপ নিচে নামাইলাম। অ্যান্ড এইটার নিচে হচ্ছে এটাকে সেট করবো আর কি, এটার নিচে এটাকে দিয়ে দিই। এখন আপনার এইখানের মধ্যে ইউ যে এটা, এটা বুঝাইতে হবে না, এটা যে ইউ, ইউ কিন্তু বোঝা যাচ্ছে যদিও, সমস্যা নাই। তো এইটা হয়েছে। এখন এই দুইটার স্পেস আর এগুলার স্পেস তো সেম না, রাইট? তো এইটারে কি করা যায়, আমরা হচ্ছে এইখানের মধ্যে একটু ইয়া করে দিই, ম্যাচ করে দিই, কাছাকাছি এনে দিই। অ্যান্ড এইটারে হচ্ছে আমরা এটা হবে না, এটার একটা শেপ করে ফেলি। এটাকে একটা হচ্ছে শেপ, এই দুইটাকে হচ্ছে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি। অ্যান্ড এই দুইটাকে ধরে এটার মাঝখানে স্পেস করে দিই। আপনার লোগো ক্রিয়েট হয়ে গেছে, কাস্টমাইজড। সো আপনি এইভাবে কাস্টমাইজ করতে পারেন। আমি জাস্ট হচ্ছে আমার পুরাতন একটা কনসেপ্ট থেকে আমি এটা কালেক্ট করলাম। আপনাদের হচ্ছে যখন freelancer.com এরকম প্রজেক্ট থাকবে, প্রজেক্ট আসবে, ওই মোমেন্ট আপনি করতে পারেন। এখন এইখানে আমরা যেটা করতে পারি, এখানে মনে হয় দুইটা শেপ আছে, ডবল শেপ আছে, এই জন্য এই সাইডটা কার্ভ হচ্ছে না। এই সাইডটারে আপনি চাইলে হচ্ছে কার্ভ করতে পারেন, যদি আপনার ওয়ে থাকে। ওয়েটা হচ্ছে আপনি একটা সার্কেল রাউন্ডের টুল নেন, ছোট্ট একটা রাউন্ড নেন, আপনি এখানে নিয়ে এটারে হোয়াইট কালার করে দেন। হোয়াইট কালার করে আপনি হচ্ছে এইখানের মধ্যে এতটুকু নেন, এখানের মধ্যে নিচে এতটুকু নেন। ওকে, কপি নিলাম। এখানে আর কোথাও ভাঁজ আছে? হ্যাঁ আছে, এই যে এইখানে আছে। আপনি এইখানে একটা নেন, এইখানে একটা আছে, দেন আপনি এইখানে একটা নিতে পারেন। হয়তোবা আপনার অ্যালাইনমেন্টটা প্রপার ভাবে করা উচিত। সরি সরি, এটা নিচের দিকে হবে, আমি উপরের দিকে নিছি। হুম, হুম, একটু উপরে উঠবে। সবগুলোকে ধরেন, শেপ বিল্ডার টুলে চলে যান। এই কালারটাকে হচ্ছে আপনি ফার্স্টে ব্ল্যাক করে নেন, তাহলে আপনার শেপ সিলেক্ট করতে ইজি হবে। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, দাঁড়ান। হুম, সবগুলোকে ধরি, কালারটা হচ্ছে আমরা ব্ল্যাক করে নেই। কালারটাকে ব্ল্যাক করার পরে আমরা এবার শেপ বিল্ডার টুল দিয়ে যাব, আমরা এটাকে শেপে কনভার্ট করে ফেলি। এন্ড এক্সট্রা পার্টগুলোকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, সমস্যা নেই। সরি, এটা আগে বানায় নিবেন, তারপর এক্সট্রা পার্ট ডিলিট। উপরে যান, এক্সট্রা পার্ট ডিলিট। আবার হচ্ছে এইটারে বানায় নেন, এক্সট্রা পার্ট ডিলিট। এইবার আপনার কাজ হচ্ছে, আপনার যদি ইচ্ছা করে আপনি হচ্ছে এগুলারে কাস্টমাইজ করতে পারেন যদি আপনার দরকার পড়ে। তবে এখানে কর্নারগুলো অনেক রাউন্ডেড হয়ে গেছে, আর দরকার নাই। তো আপনি কিন্তু ফন্টও খুব ইজি ভাবে কাস্টমাইজ করে ফেলতে পারলেন। এইটা গেল হচ্ছে ওয়ার্ডমার্ক লোগোর ক্ষেত্রে। আবার অনেক ক্লায়েন্ট আছে যে আপনার সিঙ্গেল ইয়া তো পছন্দ করে, একদম ফ্রি টেক্সটেও যদি আপনি ডিজাইন করে দিয়ে দেন, ক্লায়েন্ট খুব পছন্দ করে। ক্লায়েন্ট কোনো ইয়া হয় না আর কি, ক্লায়েন্টের ডিজাইন সেন্স কম হইলে করতে পারে। এখন কিছু কিছু লোগো দেখবেন, কিছু কিছু কাজ দেখবেন যে আপনার সামনে এরকম আসবে যে বলবে যে আমাকে একটা প্লেফুল লোগো ডিজাইন করে দাও। এখন প্লেফুল লোগো কি? প্লেফুল লোগো তো আমরা ডিসকাসই করলাম না। প্লেফুল লোগোটা হচ্ছে মূলত বাচ্চাদের যেই লোগোগুলা থাকে বা বাচ্চাদের আইটেমের যে লোগোগুলা থাকে, ওইটার মধ্যে যে ফন্ট, ওইটা একটু বাবল টাইপের ফন্ট থাকে, একটু ফোলা ফোলা। আমরা যদি একটু গুগলে সার্চ করি প্লেফুল ফন্ট লিখে, ফন্টস লিখে আপনি সার্চ করলে দেখতে পাবেন যে এখানের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে যেগুলো একটু বাচ্চাদের স্টাইলে, যেমন এই যে মিল্কি ওয়ে আছে,
টেলিনা আছে, তারপরে কুইকা বোল্ড আছে, নেক্সটে গেলে আরো পাবেন। এগুলো হচ্ছে বাচ্চাদের কিছু ডিজাইনের মধ্যে বা কোনো হাইলাইট করার জন্য কিছু টেক্সটে এই ফন্টগুলো ব্যবহার করা হয়। অবশ্যই আপনি কিন্তু দেখা গেল একটা কর্পোরেট লোগো বানাইতেছেন, একটা রিয়েল এস্টেট লোগো বানাইতেছেন, ওইখানে আপনি প্লেফুল ফন্ট ইউজ করবেন না। ওই ক্ষেত্রে আপনার মডার্ন ফন্ট ইউজ করতে হবে। তো প্লেফুল ফন্টের ক্ষেত্রে হয় কি, দেখা যায় যে একটু ডিজাইন করে দিলেই ক্লায়েন্ট হচ্ছে দেখা যায় যে খুব বেশি খুশি হয়ে যায়। যেমন ধরেন আমি যদি এখান থেকে ব্যাকে যাই অ্যান্ড কুইকা বোল্টটা যদি ডাউনলোড করি, কুইকা বোল্ট ডাউনলোড দিলাম, এটারে আমরা হচ্ছে ফোল্ডারে গিয়ে ইনস্টল করে নিই। এক্সট্রাক্ট অল, এটা রাইট ক্লিক, ইনস্টল। ইনস্টল করার পরে আমরা ইয়াতে চলে যাই। ধরেন আমরা একটা টেক্সট লিখলাম হচ্ছে কিডস জোন। কিডস জোন, এটাকে বড় করি। কিডস জোন লিখলাম। দেন এইটারে আমরা হচ্ছে কুইকা বোল্ড দিয়ে যদি ইয়া করি, কুইকা বোল্ড, এন্ড এটার গ্যাপটা কমা দিই, গেল। দেন এইটার আমরা যদি রাইট ক্লিক করে ওয়ার্প, সরি ইফেক্ট থেকে আমরা ওয়ার্পে চলে যাই, ওয়ার্প আর্কে যাই, এন্ড এইটাকে যদি নর্মালি এরকম ভাবে একটু যদি আর্ক করে দেই, দিলাম। এখন আপনার কাছে এটা তো নর্মাল লোগোর মতনই মনে হচ্ছে। এবার এটা কাস্টমাইজ করি, কিস জোন লিখছি, অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হইলো। এবার আমাদের কাজ হচ্ছে ধরেন এটার একটা বাচ্চাদের কোন একটা কালার দিই, এটা একটা বাচ্চাদের একটা কালার দিলাম। সিএমওয়াই প্রিভিউ ফাইল থেকে নিউ, আমরা ইয়াতে যাই, আরজিবি ফরম্যাটে যাই আগে। সরি, এটাই তো আরজিবি ফরম্যাট, এটা দিয়ে যেতে পারি। আচ্ছা, আমরা এটার এখন কালার দেই, ধরেন বাচ্চাদের একটা কালার দিলাম, খুব ব্রাইট কালার হয়, প্লেফুল লোগোগুলো ব্রাইট কালার হয়। দেন এটার আমরা হচ্ছে অবজেক্ট পাথ, অফসেট পাথ, অফসেট পাথ 10 পিটি দিলাম। এন্ড এইটার কালারটা দিলাম ধরেন হচ্ছে আমরা রেড, রেড না অ্যাকচুয়ালি অরেঞ্জ টাইপ দিই, নাহলে রেড দিলে একদম কটকটা হয়ে যাবে। অরেঞ্জ টাইপ দিলাম। আবারও আমরা হচ্ছে অবজেক্টে গেলাম, পাতে গেলাম, অফসেট পাতে গেলাম, এইটার শেডটা ধরেন এইটার থেকে এক শেড ডার্কার দিলাম, ওকে দিলাম, রাইট। এখন আমাদের কাজটা হচ্ছে শিফট কন্ট্রোল জি দিয়ে আমাদের এই গ্রিন কালার যেগুলো আছে এগুলারে হচ্ছে সিলেক্ট করে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্টে আনা। আচ্ছা, এটা মনে ফ্রন্টে আসে নাই। এখানে আবার ছোট্ট কিছু কাজ আছে। কিরকম কাজ, আপনি সবগুলোকে আনগ্রুপ করে দেখতে পারেন। আনগ্রুপ হয়ে গেলে এই কালারটাকে সিলেক্ট করেন, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আচ্ছা, এটা কি একসাথে লেগে আছে? আচ্ছা, শিফট কন্ট্রোল জি দিয়ে ইয়া করে নেই, এই অরেঞ্জ কালার গুলোকে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করি। এটাকে হচ্ছে আমরা একটা গ্রুপ করে নিব, কন্ট্রোল জি, গ্রুপ। এটা সব উপরে চলে আসছে। দেন আপনি চাইলে এই অরেঞ্জ গ্রিন কালারটাকেও গ্রুপ করে নিতে পারেন। দেন আপনি এই সবগুলোকে ধরে একটা একটা করে শিফট করেন, ওইটার একটা গ্রুপ করে নেন, সবগুলো গ্রুপে থাকলো। এইবার এইখানের মধ্যে এই যে শেপটা নিছেন না, এই শেপটার মধ্যে আপনি চাইলে হচ্ছে এখানে একটা স্ট্রোক অ্যাড করতে পারেন হোয়াইট কালারের, যেটা হচ্ছে খুবই সামান্য সাইজ হবে আর ইনসাইডে হবে। আমি 3 পিটি দিলাম, এখানের মধ্যে একটা লাইন আপ তৈরি হয়ে গেল। আচ্ছা, আমরা স্ট্রোকটারে আরেকটু বাড়াই, বা আমরা মেইন লাইনে দিই, তাহলে দুইটা ম্যাচ করতেছে। ওকে, অবজেক্ট থেকে এক্সপান্ড দিয়ে দিই। ওকে, এক্সপান্ড দেওয়া শেষ, আমাদের এখানে একটা হোয়াইট লাইন পড়লো। দাঁড়ান এক সেকেন্ড, এখানে আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট হলো, এখানে দেখেন একটা হোয়াইট পার্ট তৈরি হয়েছে। এই হোয়াইট পার্টটা আমরা চাই না, তাই না? এই হোয়াইট পার্টটা যদি আমরা না চাই, আমরা যে শেপ বিল্ডার টুল দিয়ে এটারে হচ্ছে একটা শেপে কনভার্ট করে দিতে পারি, শেষ, আমাদের হোয়াইট পার্টটা চলে গেল। এইবার আমাদের এই ফন্টের মধ্যে আমরা যেটা করতে পারি, শিফট কন্ট্রোল জি দিয়ে ধরেন এইটা হচ্ছে একদম ডিরেক্ট ইয়েলো দেই, ডিরেক্ট ইয়েলো কালার। তারপরটা হচ্ছে ধরেন গ্রিন আছে থাকুক, এইটারে আমরা হচ্ছে ধরেন
যে কোনো একটা কালার দিয়ে ইয়া করি, মাল্টি কালার হইতে পারে। এই কালারটা বেশি হয়ে গেছে। এই ফন্টের এই এরিয়াটা একটু বেশি রাউন্ডেড, এটা একটু চেঞ্জ করা ভালো। Okay. এখন এই টেক্সটারে ধরে Ctrl+C Ctrl+F দেন, এটা একটা কপি হয়ে গেল না? এইটার আপনি হচ্ছে পাথফাইন্ডার দিয়ে ইউনাইট করে দেন, ইউনাইট করছেন। এবার অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এটার বড় করতে থাকেন, বড় করছেন, 30 করলেন, ওকে। এইটার কালারটা ধরেন আমি একটু ব্রাউন টাইপের যদি দেই, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এখানের মধ্যে এই ই শেপটার অরেঞ্জটা আমাদের দরকার নাই। এটা মনে হয় অন্য কালারের সাথে ম্যাচ হয়ে গেছে, হইতে পারে। আচ্ছা ধরেন এই টাইপের যে ফন্ট গুলো আপনারা দেখবেন বা এই টাইপের যে লোগো গুলো দেখবেন, এগুলো হচ্ছে প্লেফুল লোগো বা প্লেফুল ফন্ট দিয়ে বানানো। এগুলো কাস্টমাইজ করে আপনারা ক্রিয়েট করতে পারবেন। এইবার আসি হচ্ছে জিওমেট্রিক্যাল শেপ বা হচ্ছে গ্রিড লাইন লোগো এগুলা নিয়ে। গ্রিড লাইন লোগোর ক্ষেত্রে ধরেন একটু আগে আমি একটা জি শেপ বানাইছিলাম প্যাটার্ন করার সময়, তাই না? তো আমরা হচ্ছে এইখানের মধ্যে একটা ইয়া করি, অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, দেন এখান থেকে আমরা হচ্ছে এটা প্রিভিউটা অন করে নিই। ধরেন আমরা 10টা দিলাম, এখানে 10টা দিই, ওকে, 10টা 10টা দিছি। এইবার এইখানের মধ্যে আমাদের একটা লোগো ক্রিয়েট করতে হবে, শেপ বিল্ডার টুলে যাব। এটা অবশ্যই স্কেচ আর্ট করে নিতে হবে, তারপর আপনার গ্রিড লাইন লোগো। ধরেন এইখান থেকে আমরা হচ্ছে এতটুকু একটা লাইন নিলাম, এখানে একটা স্টেপ ফাঁকা আছে, এইখানে একটা দিলাম, এখানে একটা স্টেপ ফাঁকা আছে। এখন আপনি চাচ্ছেন এইখান থেকে একটা শেপ বানাইলেন। এটা এইভাবে বলা খুবই মুশকিল যে আপনি কি ডিজাইনটা করবেন, কারণ এখানে অবশ্যই আপনার কমপ্লিট একটা থিম বা কমপ্লিট একটা অ্যালগোরিদম জানা থাকা লাগবে যে আপনি কি বানাইতেছেন। এইভাবে কোনো ব্রিফ ছাড়া আপনি ডিরেক্ট লোগো বানাইতে পারবেন না, সম্ভব না। আচ্ছা দেখেন এখানে একটা মিস্টেক করে ফেলছি। মিস্টেকটা হচ্ছে গিয়ে এটা এখানে ঠিকই নিছি, এইখানের মধ্যে আমাদের এই লেয়ার থেকে শুরু করতে হবে, এখানে গিয়ে শেষ, দেন আমরা এইখানে দিব, ওকে। এখন এইটা তো জাস্ট এই বানাইছি, কিন্তু এটা যদি কোনো লোগোর ইয়া হইতো তাহলে হচ্ছে আমাদের জন্য বুঝতে ইজি হইতো আর কি, কোন একটা অ্যালগোরিদম থাকলে। অনেকে আছে দেখবেন ইয়া করে, কি বলবো, অনেকে আছে দেখবেন যে গ্রিড লোগো বানায় ইয়া করে অ্যাঙ্গেল দিয়ে। যদি দেখাই গ্রিড লোগো, লাইক এই যে দেখেন একটা গ্রিড দিয়ে ডিজাইন করে বুঝাই দিয়েছে সে গ্রিড লোগোটা কিভাবে বানাইছে। সে শুধু গ্রিড নেয় নাই, গ্রিডের পাশাপাশি সে হচ্ছে কিছু অ্যাঙ্গেলও নিছে। এখানে একটা অ্যাঙ্গেল আছে, মোটামুটি একটা অ্যাঙ্গেল সে ক্রিয়েট করছে। তারপরে এটা হেক্সাগন দিয়ে করা, হেক্সাগন শেপ দিয়ে বা হচ্ছে পলিগনাল শেপ দিয়ে করা। তারপরে এইটা একটা 2-3টা সার্কেল দিয়ে করছে। অবশ্যই এটা হ্যান্ড ড্রন লোগো, আপনার ফার্স্টে হাতে আঁকছে, তারপর এটাকে ডিজাইন করছে। তারপরে এই যে শেলের যে লোগোটা, এটা একটা সিম্বল লোগো, এটা একটা মনোগ্রাম লোগো, এটাই আবার একটা হচ্ছে হাইব্রিড লোগো বা কি বলবো এটারে, ওই যে ম্যাসকট লোগো। এটা কিন্তু একটা ঝিনুকের সিম্বল। সো ঘুরে ফিরে আপনার হচ্ছে আগে হাতে একটা লোগোর আইডিয়া নিতে হবে যদি আপনি পারফেক্ট ভাবে লোগো ডিজাইন করতে চান।
যেমন এটা একটা গ্রিড লোগোর সিস্টেমটা দেখেন সে কি করছে, এখানে সার্কেল নিছে, সার্কেল দিয়ে সে হচ্ছে সম্পূর্ণ একটা ক্রিয়েট করছে, অনেকগুলো লাইন, মাঝখানে সার্কেল, দেন হচ্ছে সে তার শেপটা নিছে। অবশ্যই এটা হাতে আঁকা, এই ধরনের লোগো যতগুলো এই লাইন টাইন আঁকা দিয়ে দেখবেন এগুলো হাতে আঁকা, ফাইনালি সে গ্রিড লাইন দিয়ে করছে, বাট এটা হাতে আঁকা। ঠিক আছে। তারপরে আমাদের একটা জিনিস যেটা হচ্ছে বোঝানো খুবই টাফ, এটা আপনাদের প্রপার ভাবে রিসার্চ করে নিজেদেরই বুঝে নিতে হবে, কারণ সব জায়গাতে 10 মিনিট 5 মিনিট করে বোঝায়, সেটা হচ্ছে গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও লোগো। আচ্ছা, গোল্ডেন রেশিও লোগোর মধ্যে হয় কি, গোল্ডেন রেশিওর একটা অ্যালগোরিদম আছে, লাইক এই যে গোল্ডেন রেশিওর একটা অ্যালগোরিদম, এটা হচ্ছে গোল্ডেন রেশিওর ফুল সেট আপ, বা এইটারে ধরতে পারেন, এটা হচ্ছে গোল্ডেন রেশিওর সেট আপ। অ্যান্ড গোল্ডেন রেশিওর সেট আপের মধ্যে আপনার মূলত অনেকগুলো সার্কেল, অনেকগুলো শেপ বক্স নিয়ে আপনার হচ্ছে একটা লোগো ক্রিয়েট করতে হয়। অ্যান্ড গোল্ডেন রেশিও নিয়ে মনে করেন আলাদা লোগোর কোর্সই চালু করা যাবে এমন একটা অবস্থা। যেমন এইখানে একটা বিড়াল আছে কমপ্লিটলি গোল্ডেন রেশিও দিয়ে, কমপ্লিটলি গোল্ডেন রেশিও দিয়ে একটা ইয়া করা। ইলাস্ট্রেটর কোথায় যেন গোল্ডেন রেশিওর একটা টেমপ্লেটই আছে, যে আপনার গোল্ডেন রেশিওটা দেওয়া থাকে, আপনি ওইটার মধ্যে জাস্ট শেপটা ক্রিয়েট করে আপনি বানাবেন। এখন ধরেন আপনার যদি গোল্ডেন রেশিও বাদ দিয়ে আপনি ধরেন কতগুলো সার্কেল দিয়ে আপনি লোগো বানাবেন, একটা সার্কেল নিলেন, এটার কালারটা অফ করে দিই, আপনি একটা সার্কেল নিছেন, এইখানের মধ্যে একটা সার্কেল ক্রিয়েট হয়েছে, যদি এখান থেকে কিছু একটা দেখে নেই, লাইক একটু আগে একটা জিনিস দেখলাম কই যেন, এই যে এটা সার্কেল, এটা ফার্স্টে সে হাতে আঁকছে, মেইন কাজ হচ্ছে সে ফার্স্টে হাতে আঁকছে, হাতে আঁকার পর সে সার্কেলগুলোকে ম্যাচ করছে। এন্ড গোল্ডেন রেশিও লোগো সার্চ দেওয়ার পর আপনি এখানে মোটামুটি আরো অনেকগুলো পাবেন, এটারও গোল্ডেন রেশিওতে ধরছে। গুড। আচ্ছা, আমরা একটা লোগো ক্রিয়েট করি, যেভাবেই হোক সমস্যা নেই। আমরা একটা পেন টুল দিয়ে লাইন নেই, লাইন নেওয়ার পরে এইখানের মধ্যে একটা, একটু জুম করে একটু ইয়া করে নেই, বেশি ইয়া হয়ে গেছে। আমরা একটা লাইনকে অ্যালাইন করে নিই, অ্যালাইন করার পরে আমরা এখানে আরেকটা কপি করি, কন্ট্রোল ডি 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 দিয়ে ডুপ্লিকেট করি। এটা আপনার গ্রিড লাইন দিয়েও করতে পারেন চাইলে, করছেন। এটার স্পেসটা ডিস্ট্রিবিউট করে দেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটার অ্যাঙ্গেলটা ঘুরে দেন, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে অ্যাঙ্গেলটা ঘুরে দেন। আমাদের মেইন লোগোর কাজটা হবে হচ্ছে ঠিক আমাদের এই ভিতরের ইয়াটাতে, বা এই পাশ থেকে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট, একটা ঘর আপনার বাদ দিতে হবে, কারণ একটা ঘর বাদ না দিলে আপনার হচ্ছে ইয়াটা হয় না। আমরা একটা কাজ করি, আমরা ঘরটা রাইখা দেই, আমরা আউটসাইডটা ডিলিট করে দিই শেপ বিল্ডার টুল দিয়ে, ধরেন এই যে এই এরিয়াটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের হচ্ছে বুঝতে অনেক ইজি হবে বিষয়টা। আমি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মূলত হচ্ছে এই এরিয়াটা বাদ দিতেছি। ঠিক আছে, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে জুমে যাই, আমাদের এই পার্টটা বাদ হবে। ওকে, শিফট কন্ট্রোল জি দেই, আমাদের এই সাইড থেকে যা যা আছে এগুলোকে একটু ডিলিট করে নিই। শেপ বিল্ডার টুলে যাই, কিছু জিনিস হচ্ছে বাদ দিয়ে দিই। ওকে, এখন এইখান থেকে যদি আপনার কোনো লোগো ক্রিয়েট করার দরকার পড়ে বা লোগো ক্রিয়েট করেন, এখানে সার্কেল অ্যাড করতে পারেন, দেন আপনি শেপ বিল্ডার টুল দিয়ে অবশ্যই আগে সিলেক্ট করে নিতে হবে। আপনি হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে কি করা যায়, কি করা যায়, ধর আপনি একটা কোনো রিয়েল এস্টেটের লোগো ক্রিয়েট করতেছেন,
সরি, বেশি চলে আসছে। হুম। রিয়েল এস্টেট লোগো একটা এখানে ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলেন। ট্রায়াঙ্গেল ক্রিয়েট করার পরে আপনি চাইলে এইখানের মধ্যে আরেকটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতে পারেন। ওকে, ধরে নিলাম এটা আপনার একটা লোগো। এটা খুব ইজি ভাবে ক্রিয়েট করা গেল হচ্ছে এই গ্রিড লাইন দিয়ে টেনে ইউজ করার জন্য। আরে, এটার শেপটা যদি আগে থেকে ক্লিয়ার করে নিতাম তাহলে আর ঝামেলাটা হইতো না। কারণ এটা আপনার একটা লোগো, আপনি এখান থেকে ইজিলি গ্রিড লাইন দিয়ে বের করতে পারলেন। কারণ আপনার যদি এইভাবে যদি এটা যদি ইয়া না হয়, বা আপনার যদি নিচে থেকেও অ্যাড করতে হয়, আপনি এটা একটা কপি নিয়ে নেন। জাস্ট আমি কপি নিয়ে নিই, এটাকে ডিলিট করে দিই, ফিল কালার অন করে দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল জি, সরি। এইখানেও দেওয়া যেতে পারে, সমস্যা নেই। তো এটা আপনার একটা লোগো হইতে পারে। কারণ এটা আবার হচ্ছে যে একটা কি যেন টিভি শো আছে যে ওইটার মতনও লোগো হয়ে যাইতেছে। তো গ্রিড লাইন দিয়ে আপনি লোগো ক্রিয়েট করতে পারবেন। এখন একটা লোগো আছে যেটা হচ্ছে মার্কেটের মধ্যে খুব সুন্দরভাবে হাইপ তোলা যায়, অ্যান্ড এটা দিয়ে পোর্টফোলিও সাজালে পোর্টফোলিও অনেক সুন্দর লাগে দেখতে। সেই লোগো টাইপটার নাম হচ্ছে নেগেটিভ স্পেস লোগো। যদি আমরা নেগেটিভ স্পেস লোগোতে যাই, স্পেস, নেগেটিভ স্পেস লোগো। এখন নেগেটিভ স্পেস লোগোর মধ্যে আপনি একটা জিনিস দেখবেন, এই যে এখানে শিফট লেখা আছে, আপনি পড়তেছেনও শিফট, কিন্তু এই জায়গার মধ্যে কোথাও কি এইচ আছে? দেখতে পাচ্ছেন আপনি? বলেন তো, একটু রেসপন্স করেন। আছে, দেখা যায় তো। দেখা যায়, কিন্তু এখানে কিন্তু কোনো শেপ নাই। হুম। এখানে কোনো শেপ নাই, এই এরিয়াটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। তারপরে এই যে এখানে স্পেস, আপনি হয়তোবা পড়তে পারতেছেন পি আছে সি আছে, কিন্তু এখানে সি এর এরিয়াটা কিন্তু সে কি করছে, কাইটা ফেলছে। শেপ বিল্ডার টুল দিয়ে সে হচ্ছে এরিয়াটা কেটে দিছে। আমরা যদি এইখানের মধ্যে ফেডেক্সের লোগোটা দেখি, ফেডেক্সের লোগোর মধ্যে আপনি কি নাই বা কি আছে সেটা দেখতেছেন, একটু বলেন তো। ফেডেক্সের লোগোটাতে একটু খেয়াল করেন, কিছু কি দেখতে পাইছেন? ফেডেক্সের কাজ কি? কুরিয়ার। সে হচ্ছে থিমটা হচ্ছে মূলত সে কুরিয়ারে মালামাল এখান থেকে ওইখানে পাঠায়। খেয়াল করলে দেখবেন ই আর এক্স এর মাঝখানে একটা অ্যারো সাইন আছে, দেখছেন? ই আর এক্স এর মাঝখানে একটা অ্যারো সাইন। তারপরে এখানে দেখেন গোলফ, এখানে গোলফের যে পিনগুলো থাকে, বল যেটার মধ্যে রাখে, সেইটার মাঝখানে হচ্ছে একটা রকেটের সিম্বল দিয়ে তিনটা লাইন দিয়ে সে জাস্ট একটা নেগেটিভ স্পেস ক্রিয়েট করছে, যে এখানে আপনার একটা রকেট আছে। ক্যাট লোগোর মধ্যে গেলে দেখবেন যে সিটারে এমন ভাবে কাটছে যে এখানে একটা বিড়াল আছে বোঝা যাচ্ছে। তারপরে আর শেপটাকে দেখেন কিভাবে কাটছে, যে আপনার হচ্ছে আটটা বোঝা যাচ্ছে কিন্তু এখানে অ্যাকচুয়ালি আটটা নাই। নিচে আসলে এরকম আরো কিছু পাবেন। ভাই, জি, আজকের ভিডিওটা কি পরবর্তীতে মানে ইউটিউবে দেওয়া হবে? হ্যাঁ দেওয়া হবে। এন্ড লাস্ট ক্লাসের যত রেকর্ডিং আছে সব আপলোড দিয়ে দিছি। মানে আজকেরটার কথা বলছি আর হ্যাঁ কি। দেওয়া হবে, দেওয়া হবে।
ভাই তাহলে লিভ নিলাম। ওকে, ঠিক আছে, নেন। ক্লাস আসসালামু আলাইকুম। এম, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস এমনও প্রায় শেষের দিকে। তারপর এখানে দেখেন ফেসের একটা লোগো। ফেস লোগোটা ভাই কিরকম? তাহলে আর কয় এই মিনিট লাগতে পারে? এই 10 মিনিট আর। তাহলে থাকি। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের কিছুটা প্র্যাকটিসের বিষয়, কিছুটা হচ্ছে রিসার্চের বিষয়। এগুলো টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। লাইক হচ্ছে এখানে একটা এরোপ্লেন আছে এ শেপের, এখানে একটা রকেট আছে। এই এই স্পেস গুলো, এই জিনিসগুলো একদম আপনারা হচ্ছে এফেক্ট। একটু মাইকটা অফ রাখেন, মাইকটা থেকে নয়েজ আসতেছে। আচ্ছা, এইখান থেকে হচ্ছে আপনারা এই জিনিসগুলো কমপ্লিটলি নর্মাল অ্যালফাবেট, নর্মাল শেপ আর শেপ বিল্ডার টুল ইউজ করে আপনি এগুলো ক্রিয়েট করতে পারেন। And এই যে ছোট ছোট এলিমেন্ট গুলো আছে, এগুলো আপনার চাইলে ফ্রি পিক বা বিভিন্ন যেই রিসোর্সের ওয়েবসাইট আছে ওইখান থেকে কালেক্ট করে আপনারা হচ্ছে লোগো ডিজাইন করতে পারেন। অ্যান্ড লোগো অ্যাকচুয়ালি বিশাল একটা বিষয়। লোগো আপনি চাইলেই যে হচ্ছে একদম নিজের মন মতন বানায় ফেললাম, বিষয়টা এরকম না। লোগো বানাইতে গেলে আপনার কিছু কিছু জিনিস ফলো আপ রাখতে হবে। ফলো আপের বিষয়গুলো বলে দিই। প্রথম, লোগোটা অ্যাকচুয়ালি কার জন্য ইউজ হচ্ছে বা কে ব্যবহার করবে। এখন আপনি বলতে পারেন, ভাই এটা তো হচ্ছে ধরেন ইলেকট্রনিক মার্কেটের একটা টেক কোম্পানির লোগো, টেক কোম্পানি ইউজ করবেন না। অ্যাকচুয়ালি তার ইউজারকে, সেটা আপনার বুঝতে হবে। এখন আপনি বাচ্চাদের জায়গার মধ্যে যদি আপনি ইয়া ইউজ করেন, আম, এমন কিছু ইউজ করতেছেন যেটা হচ্ছে বড়দেরকে সিম্বল করতেছে বা অডিয়েন্স হয়ে যেতেছে বড়দেরকে মিন করতেছে, তাহলে হইলো না। তো যেই টার্গেট অডিয়েন্স আছে সেই টার্গেট অডিয়েন্সকে নিয়ে রিসার্চ করতে হবে, অ্যান্ড ওদের লোগোটা কিরকম হয় সেটা আপনি যখন 2-3টা দেখবেন তখন হচ্ছে অটোমেটেড আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমার এইটাতে এই ধরনের সাবমিট করা উচিত। আর বর্তমানে সব কোম্পানিরই কম বেশি লোগো আছে। এটার আইডিয়া গুগলে আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে আছে। আপনি একটা টপিক নিয়ে লোগো ডিজাইন করতেছেন, ওই টপিকটা নিয়ে আপনি গুগলে সার্চ দেন, আপনি ইজিলি পাওয়া যাবেন, আইডিয়া পাবেন। অথবা আইডিওগ্রাম আছে, ওইখান থেকে আইডিয়া পাবেন। আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারেন, চ্যাট জিপিটি রিসার্চের জন্য সবচেয়ে বেস্ট। আর জেমিনি হচ্ছে ইমেজ ক্রিয়েটের জন্য। এর পরবর্তীতে আপনি যখন কোনো ক্লায়েন্টকে বা কোনো ইয়াকে যখন হচ্ছে ইয়া করবেন আর কি, লোগো ডিজাইনটা দিবেন, ফাইবারে ধরুন আপনার কাছে একটা লোগো ডিজাইন আসছে, আপনি যদি শুধু লোগো দিয়ে থাইমা যান তখন দেখা যাবে যে হচ্ছে ক্লায়েন্ট বলবে ও একটু আনপ্রফেশনাল, ওর প্রফেশনাল ইয়া কাজ ভাবে আমাকে সাবমিট করেন নাই। এখন আপনি যদি ক্লায়েন্টকে লোগোর সাথে ছোট্ট করে একটা ব্র্যান্ড গাইডলাইন ফলো করে দেন, ব্র্যান্ড গাইডলাইন দিয়ে দেন। ব্র্যান্ড গাইডলাইনটা কিরকম? এটা টাইপোগ্রাফি কেমন হবে, টেক্সটের মাঝখানে লোগোর যে নামটা আপনি লিখছেন, নামের মাঝখানে স্পেস কতটুকু হবে, দুইটার মাঝখানে গ্যাপ কতটুকু থাকবে, এই টোটাল যে বিষয়গুলো যখন আপনি কালার থেকে শুরু করে সবকিছু যখন তাকে মেনশন করে দিবেন, তাকে ফন্টের নাম A to Z একটা লিস্ট করে দিবেন যে আপনার ব্র্যান্ড গাইডলাইন হচ্ছে এইটা, তখন আপনাকে একটু আপস্কেল করবে ক্লায়েন্ট, যে না তাহলে সে তো আমাকে খুব ভালো মতন দিছে, তাকে আমি নেক্সট অর্ডার করি। আপনি লোগো লোগো ব্র্যান্ড গাইডলাইন যদি আপনি হচ্ছে বিহেন্সে সার্চ দেন, বিহেন্সে গিয়ে যদি সার্চ দেন, তখন আপনি হচ্ছে অ্যাকচুয়ালি ব্র্যান্ড গাইডলাইন কিরকম হয় সেগুলো সম্বন্ধে প্রচুর ধারণা পাবেন। ব্র্যান্ড গাইডলাইন, ব্র্যান্ড গাইডলাইন ধরেন এটা ওপেন করি, এটা ওপেন করি, এটা ওপেন করি, এটা ওপেন করি, দেখি তারা কিভাবে দিছে। ব্র্যান্ড গাইডলাইনে গেলাম, সে হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন, প্রোটেকশন, অ্যাক্সেসরিজ, এখানের মধ্যে ওয়েলকাম, লোগো, কালার, টাইপোগ্রাফি, আর্ট ডাইরেকশন, অ্যাপ্লিকেশন। সে তো অ্যাকচুয়ালি কিভাবে দিছে এটা বুঝতে গেলে অনেক সময়ের ব্যাপার, এটা বাদ দিই, এটা দেখি। আচ্ছা, সে দেখেন পেজ করে ব্র্যান্ড গাইডলাইন বানাইছে বইয়ের মতন। লোগো 1 থেকে 11 নম্বর পেজ, টাইপোগ্রাফি 12 থেকে 13, কালার 14। এটা গুড, এটা লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিই, এটা বেশি দেখা লাগবে না। 325 আর 324, 3224। আচ্ছা, তো এখানে যাই, লোগো ডিজাইন, সেইটা লোগো ডিজাইন করছে। ওকে, কি এলিমেন্ট কি, কি ইমেজ হচ্ছে, সে হয়তো বা কোনো লোটাস রিলেটেড কিছু একটা বিউটি টিউটি রিলেটেড করছে, অ্যান্ড বুঝাই যাচ্ছে এটা হচ্ছে ফিমেল ওরিয়েন্টেড কোন একটা ব্র্যান্ড হবে, ফিমেল প্রোডাক্ট রিলেটেড। তো এখানে ব্র্যান্ড কালারটা সে ওইভাবেই রাখছে। তারপরে ব্র্যান্ড আউটলাইন, এখানে সে আউটলেট, ব্র্যান্ড আউটলেটের মধ্যে সে এখানের মধ্যে লেটার বি, দেখেন এখানে এখানে কিন্তু নেগেটিভ স্পেস ইউজ হয়েছে, লেটার বি, লেটার ও,
অ্যান্ড লোটাস সিম্বল। গুড, সেইখানে ক্লিয়ারলি মেনশন করে দিছে। দেন নিচে যাই, লোগো স্ট্রাকচার। এখানে দেখেন এইটার যে সাইজ, এইটার সিঙ্গেল সাইজ হচ্ছে এইটা, অ্যান্ড এইটার ডবল সাইজ হচ্ছে লোগো বা সিম্বল বা আইকনটা। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার দেওয়ার নিয়ম। আর তিনটার মাঝখানে তো স্বাভাবিক, আপনি অ্যালাইন যদি হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেন তাহলে খুব সুন্দরভাবে হবে। নিচের দিকে গেলে এখানের মধ্যেও সে সুন্দর মতন মেনশন করে দিছে যে এইখানে একটা স্পেস রাখছে, উপরে একটা স্পেস রাখছে। যেহেতু এটা ডবল, সে দুইটা স্পেস রাখছে and এটাকে বরাবর রাখছে, হয়তো আপনি বুঝতে পারছেন যে এই বক্সটা দিয়ে এইটার যে এইটার যে সাইজটা আর কি, আমাদের নিচে সবার নিচে যে টেক্সটটা থাকে বা যেটা আমরা ট্যাগলাইন বলি, লোগো ট্যাগলাইন, সেটার যে সাইজটা সেটা দিয়ে হচ্ছে সে স্পেসটা মেজারমেন্ট করছে। গেল। তারপরে হচ্ছে মিনিমাম সাইজ দিছে সে 200 পিক্সেল, এত এত। এই জিনিসটা না দিলেও হয়, তারপর সে দিছে, সমস্যা নাই। তারপরে লোগো প্লেসমেন্ট সে দেখাইছে। তারপরে রিভার্সাল সিগন্যাল কালার বা সিঙ্গেল কালার, রিভার্স সিঙ্গেল কালার দেখাইছে। এইটা হচ্ছে নর্মাল রেগুলার, এন্ড এগুলো হচ্ছে রিভার্স কালার, কি কি কালারের মধ্যে কোনটা কেমন ভাবে ইউজ করতে পারবে সে। আনক্রিপ্টেবল, ডু নট চেঞ্জ অ্যালাইনমেন্ট, ডু নট চেঞ্জ স্পেস বিটুইন দ্য টাইপোগ্রাফি। আচ্ছা, এখানের মধ্যে সে কি কি করা যাবে না সেটা দিছে, যে এরকম ভাবে শ্যাডো ইউজ করা যাবে না, স্ট্রেচ করা যাবে না, ইয়া করা যাবে না, অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যাবে না, তারপরে হচ্ছে টাইপোগ্রাফির এরিয়াটা বা স্পেসগুলো করা যাবে না, এটা ফিক্সড। তারপরে সেকেন্ডারি লোগো দিছে। সেকেন্ডারি লোগো হচ্ছে আমরা ইউজ করি বিভিন্ন প্রোডাক্ট প্যাকেজিং এর ক্ষেত্রে বা কোথাও কোথাও অ্যাডের ক্ষেত্রে আমাদের সেকেন্ডারি লোগো লাগে। এখন সেকেন্ডারি লোগোর ক্ষেত্রে লোগোর নামটা কি হয়, লোগো সিম্বলের চতুর্দিক থেকে একটা আউটলাইন হয়ে আসে। আর নিচের দিকে গেলে প্যাটার্ন, ওই যে আমরা প্যাটার্ন ব্রাশ দেখছিলাম ওই টাইপ করে আপনি হচ্ছে করতে পারবেন। তারপর টাইপোগ্রাফি থেকে টাইপফ্রেজ কি দিছে, কোন ধরনের দিছে, কত ফন্ট নাম্বার দিছে, ফন্ট সাইজ কত, সবকিছু এখানে উল্লেখ করছে। কালার কোনটা কোনটা ইউজ হবে সে কালারের ডিটেলস দিয়ে দিছে। অ্যাপ্লিকেশনের মধ্যে সে অ্যাকচুয়ালি কমপ্লিট ব্র্যান্ড গাইডলাইনটা কিরকম হবে বা ব্র্যান্ডটা দেখতে কিরকম হবে সেই ছবিগুলো সে এখানের মধ্যে অ্যাটাচ করছে। তো তার ব্র্যান্ড গাইডলাইন দেওয়া শেষ। আমার কাছে বর্তমানে স্টারটেকের ব্র্যান্ড গাইডলাইনটা নাই, থাকলে আপনাদেরকে দিয়ে দিব না। বাংলাদেশে যে স্টারটেক যে টেক কোম্পানিটা আছে সেটা ব্র্যান্ড গাইডলাইনটা আমার কাছে ছিল, ওইটা আপনাদেরকে দিব না। ওইটা দেখলে আপনারা হচ্ছে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ব্র্যান্ড গাইডলাইনটা কিভাবে ফলো করে। সব জায়গাতে আপনি যাবেন দেখবেন সেম সেম। এখন এইখানে আসার পরে আবার কাহিনী দেখেন, এইখানে আসার পরে এই সিম্বলটাকে অ্যালাইনমেন্ট করছে কোন জায়গায়, ফন্টের সাথে নিচে, ঠিক আছে, স্পেসের সাথে নিচে। আর উপরে কি করছে, এই ফন্টের সমপরিমাণ জায়গা সে উপরে দিছে। এইভাবেও হয়। এখন লোগো আপনি যেভাবেই অ্যালাইন করেন, এটা যখন আপনি ক্লায়েন্টকে বুঝায় বলবেন যে আমি আপনার কাজটা এইভাবে করছি, দেন এটা আপনার জন্য একটা গুড ডিসিশন, বা আপনাকে একটা প্রিমিয়াম ডিজাইনার বা একটা এক্সপার্ট ডিজাইনার হিসাবে প্রেজেন্ট করবে। এইটাও আমি দিয়ে দিচ্ছি, এটাও একটু ইয়া করে নেন, আপনারা স্টাডি করবেন কি ব্যাপার। 3 to 5, ওকে, এটা গেল। এই তো, এই হচ্ছে গিয়ে বিষয়। আপনারা অনেক সময় যদি মনে করেন কিছু ফ্রি পিক থেকে আমরা কিছু জিনিস ডাউনলোড করি, যেমন ধরেন ফ্রি পিকে গেলে ধরেন কি লেখা যায়, লিভ পেজে গেলে এই টাইপের যেগুলো থাকে, এই টাইপের যে ডিজাইনগুলো থাকে এগুলা কিভাবে করে, এগুলা একটু দেখা দেই। লোগোর ক্ষেত্রে এটা খুবই ইজি করানোটা। ধরেন উম আমরা একটা লাইন নেই, লাইন নিলাম, এটাকে আমরা হচ্ছে একটু বড় করে নিলাম, পিটি দিলাম, এটাকে আমরা রাউন্ডেড করে দিই, রাউন্ড হেড করে দিই। দেন আমাদের কাজটা হচ্ছে সার্কেল, দুইটা সার্কেল নিলাম, আর একটু ছোট হবে, আর একটু ছোট হবে, ওকে। এটা নেওয়ার পরে আমরা হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে এটারে কেটে দেই, এটারে একটা শেপ নিয়ে নিই, এটার স্ট্রোকটা অফ করে দিই, ওকে। এটাকে আমরা হচ্ছে একটা অ্যাঙ্গেল করে দিব। তারপর রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট,
কপি কপি হয়েছে, এটাকে আমরা এখানে দিলাম, গ্রুপ করে ফেলি। গ্রুপ করে আমরা এটাকে এভাবে অ্যাঙ্গেল করি, একটু ছোট করি, বা আমরা হচ্ছে এটারে সিম্পল ভাবেই সমান সমানই রাখি, প্রবলেম নেই। এন্ড এটারে আমরা চাইলে একটা শেপও কনভার্ট করে ফেলতে পারি পাথফাইন্ডার থেকে। দেন আমরা এটাকে একদম শেষ মাথা পর্যন্ত নিয়ে যাই, দুইটাকে ধরি, চলে যাব হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড অপশন, আমরা হচ্ছে এখান থেকে স্পেসিফাইড স্টেপসে যাব, ধরে নিলাম আমরা 10 স্টেপ। ওকে, তারপর আমরা অবজেক্ট থেকে আবার ব্লেন্ড, ব্লেন্ড থেকে, ও সরি সরি, আমি তো দুইটাকে ধরি নাই। অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে আমরা এখন দেবো মেক। স্পেসিফাইড হয়ে গেল না, আবার অবজেক্টে যাই, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, আমরা যদি এখান থেকে স্টেপটা কমা দিই, তাহলে হচ্ছে আমাদের এটা কি হইলো, কমে গেল। আমরা হচ্ছে এখানে 6টা, 7টা দিলে বেশি হয়ে যায় না, 6টা দিই। ওকে, দেন আমরা অবজেক্ট থেকে জাস্ট এক্সপান্ড করে দিব। ওকে, এইটার আমরা রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টাল, কপি, শিফট প্রেস করে একটু উপরে নিয়ে যাই, একটু উপর না একটু নিচে নামাই, এই তিনটারে ধরে অ্যালাইন থেকে জাস্ট ডিস্ট্রিবিউট করে দিই, হইলো। মাঝখানে যে শেপটা আছে এটাকে আমরা হচ্ছে অবজেক্ট এক্সপান্ড করে দিব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এখান থেকে সরি, এখান থেকে শিফট কন্ট্রোল জি দিয়ে একটাকে আনগ্রুপ করে ঘুরা দিই, ঘুরা দিয়ে আমরা হচ্ছে এইখানে এটাকে প্লেস করি। এই সবগুলোকে একটা গ্রুপ করে নিতে পারি, গ্রুপ, অ্যান্ড এইটাকে হচ্ছে অ্যালাইনমেন্টটাকে পারফেক্ট করে জাস্ট গ্রুপ। এখন এটা হইলো না, আপনার কাছে হইতে পারে যে এটা এই ডিজাইনটা এখন ওইটারে কনভার্ট করবো কিভাবে। আপনি একটা সার্কেল নেন, সার্কেল নেওয়ার পর এটাকে স্ট্রোক নেন, স্ট্রোক নেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এখানেরটা ডিলিট করে দেন। এটা হইলো না, এটা এখানে থাকুক। আমরা এটারে ধরবো, চলে যাব হচ্ছে উইন্ডো থেকে ব্রাশে, ব্রাশ, দেন আমরা এখানের মধ্যে এটা ধরে প্লাস দিব, প্যাটার্ন ব্রাশ দিব। ওকে, ওকে দিছি। অ্যান্ড এই শেপটাকে ধরে যখন আমরা এটা দিব, অ্যান্ড এটার কি ব্যাপার, সরি এখানের মধ্যে মেবি এক্সপান্ড করিনি, অবজেক্ট এক্সপান্ড। ওকে, অ্যান্ড এটাকে আমরা হচ্ছে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে ফেলি, তাহলে একটা সবকিছু পারফেক্ট থাকলো। এটা ডিলিট করে দিই, প্লাস আইকন, প্যাটার্ন ব্রাশ, স্ক্যাটার ব্রাশ, সরি স্ক্যাটার ব্রাশ। ওকে, এটাকে ধরি, স্ক্যাটার ব্রাশ, আমি তো পুরাই গেছি, প্যাটার্ন ব্রাশ। ওকে, এই যে প্যাটার্ন হয়ে গেল, তাই না? এই প্যাটার্নটারে আপনি হচ্ছে ঘুরা দেন, ঘুরা দিছেন, রাইট ক্লিক করেন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট দেন, ভার্টিক্যাল, কপি, কপি দেওয়ার পরে এটাকে আপনি হচ্ছে এখানে নিয়ে আসেন, নেন, আপনার ব্যাচ রেডি হয়ে গেল। এগুলো আরেকটু যখন রিসার্চ করবেন আরেকটু ক্লিয়ার হবে, অ্যান্ড মোটামুটি ভালো একটা শেপে কনভার্ট করতে পারবেন। এখানে তো আমরা এক্সাক্ট সার্কেল নিছি, অনেকে হচ্ছে যে ওভাল শেপ করে ফেলে, ওভাল শেপ করে তারপরে করে। ওভাল শেপটা কিভাবে করে, ধরেন আমরা এইভাবে নিলাম, একটু সার্কেলটা এইভাবে নিলাম, দেন আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পার্টটাকে ধরে ডিলিট করে দিলাম। এইবার এই শেপটা ধরা থাকা অবস্থায় এটা দিয়ে দিলাম, এটা হয়ে গেল। হওয়ার পরে আমি এটাকে ঘুরে নিই, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এটাকে জাস্ট সরান। অ্যান্ড সরানোর পরে এটাকে আপনি জাস্ট হচ্ছে শিফট প্রেস করে একটু অ্যাঙ্গেল করে দিতে পারেন। আচ্ছা, অ্যাঙ্গেল না, এটাকে রাইট ক্লিক করে রোটেট করেন, ট্রান্সফর্ম, রোটেট। রোটেটের পরে আপনি কতটুকু রোটেট করবেন, ধরেন হচ্ছে আপনি 20 ডিগ্রি করছেন। ওকে, এবার এটারে ধরেন রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রোটেট, আপনি -20, +20 ডিগ্রি করেন, 20। ওকে, হইল। এটার হচ্ছে সাইড করে নেন, করতে পারেন। তো এগুলো হচ্ছে আপনারা যখন হচ্ছে কাজ করতে যাবেন, প্র্যাকটিস করবেন বেশি বেশি, দেন হচ্ছে আপনাদের এই জিনিসগুলো আস্তে আস্তে আপনারা ক্লিয়ার হবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। অ্যান্ড
25 নাম্বার ব্যাচের আজকেই লাস্ট ক্লাস, আপনাদের আর নেক্সট ক্লাস হচ্ছে না। কিছু এক্সট্রা ক্লাস থাকতে পারে, তখন হচ্ছে আপনারা আপডেট পেয়ে যাবেন, আপনাদেরকে আপডেট দেওয়া হবে। আর যারা হচ্ছে 324 তাদের হচ্ছে আরেকটা ক্লাস বাকি, সেটা হচ্ছে ফাইবারের। অ্যান্ড নেক্সট ক্লাস আমরা ইনশাল্লাহ ফাইবারটা ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে? যারা যারা মার্কেট প্লেসে এখনো শুরু করেন নাই কাজ, আমি বলবো যে কাজ শুরু করে দেন, বসে থাকেন না। কারণ একটা লং টাইম কোর্সটা কমপ্লিট করছেন, এখন এটারে কাজে লাগানোর ব্যবস্থা করেন। লাস্ট ক্লাসে তো এক্সট্রা ক্লাসে তো অ্যাডোব স্টকের ব্যাপারে আপনাদেরকে বললাম, তো অ্যাডোব স্টক নিয়ে আগাইতে পারেন। অ্যাডোব স্টকটা খুব ভালো। হয়তো বা শুরুর দিকটাতে আপনি অনেক হতাশায় পড়বেন, অ্যাডোব স্টক নিয়ে আপনি শুরুর দিকটাতে অনেক হতাশায় পড়বেন, এটা সবাই পড়ে, শুরুর দিকে কাজ করতে গেলে হতাশা আসে, যে কাজ করে যাচ্ছি ইনকাম আসতেছে না, এরকম হতাশাটা আসে। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বিষয়টা যেটা দাঁড়ায়, আপনাদের হচ্ছে একদিন দুই দিনে সফলতা আসবে না। এটা আপনাদের না, অ্যাকচুয়ালি সবার, সবার, আমার ক্ষেত্রেও হয়েছে, আসবে না। অনেক দিন ধরে যখন হচ্ছে আপনি একটা জিনিস নিয়ে পড়ে থাকবেন, তখন হচ্ছে কি আপনি একটা আশার আলো দেখতে পাবেন। আর অ্যাডোব স্টককে বারবার মেনশন করতেছি কারণ হচ্ছে অ্যাডোব স্টকের যেই রুলস রেগুলেশন গুলো অনেক সুন্দর হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। তো এটাতে অ্যাকচুয়ালি কাজ করা একটা ভালো ডিসিশন বর্তমানে। আপনি এখানে প্রতিদিন 1 ঘন্টা সময় দেন, অন্যান্য মার্কেট প্লেসে বাকি সময়টা দেন। ধরেন অ্যাডোব স্টকে প্রতিদিন 1 ঘন্টা সময় দিলে আপনার যদি 10টা করে অ্যাসেট ডেইলি জমা হয়, আর 10টা করেই যদি অ্যাপ্রুভ হয়, আপনার মাস শেষে 300টা অ্যাসেট। তো 300টা অ্যাসেট 2 মাস 3 মাস, এটা 1,000 2,000 10,000 হইতেও বেশি দিন কিন্তু সময় লাগবে না। আপনি ধরেন টানা 1 বছর করার পরে কত, 3 × 36 3,600 অ্যাসেট হবে। এখন সব সময়ই যে আপনি 10টা করে দিবেন বিষয়টা তো তা না। আপনার হাতে স্পিড বাড়বে, আপনার কাজের ধরন চেঞ্জ হবে, আপনি ট্রিক বুঝা যাবেন, আপনি আরো এক্সট্রা ফাইল সাবমিট করতে পারবেন। তো দিন শেষে দেখা যাবে আপনার যখন অনেক অ্যাসেট, ওই মোমেন্টে আপনার কিন্তু ডাউনলোডও আসবে ওইরকমই। তো সেই ক্ষেত্রে আপনাকে মাস্ট বি অ্যাক্টিভ থাকতে হবে, যে কোনো কাজের ক্ষেত্রে অ্যাক্টিভ থাকতে হবে। এখন আমি যদি আমাদের নর্মাল লাইফে যদি কথা বলি, আপনি একটা জায়গায় জবে ঢুকছেন, আপনার এক্সপিরিয়েন্স নাই, আপনি এক্সপিরিয়েন্স কালেক্ট করতেছেন, ওই টাইমে আপনার স্যালারি কম থাকে। আবার অনেক কোম্পানি আছে যে স্যালারি দেয় না, ট্রেনিং পিরিয়ডে স্যালারি দেয় না, একটা অনারিয়াম দেয়, জাস্ট যাতায়াত খরচ, হয় না? তো ওইটা যদি আপনি সহ্য করে করতে পারেন, তাহলে আপনি এখানেও সহ্য করে এই কাজগুলো করতে পারবেন। তবে আপনাদের জন্য একটা রিকমেন্ডেশন হচ্ছে, আপনারা সবাই বর্তমানে মার্কেট প্লেসের যে কন্ডিশন হয়ে আছে, তো সবাই হচ্ছে, আমি তো বারবার ইউআই ইউএক্স এর কথা বলি, ইউআই ইউএক্সটা যারা করতে চাচ্ছেন, রিসেন্ট ব্যাচে জয়েন করতে চাইতেছেন, তারা করে নিয়েন। আর যারা ভবিষ্যতে করতে যাচ্ছেন, তারা যে কোনো জায়গা থেকে হোক, এখান থেকে হোক, যার থেকেই হোক, করে নেবেন। এতে আপনার ক্যারিয়ারের জন্য সবচাইতে ভালো একটা ডিসিশন হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা চেষ্টা করবেন একটা ফিক্সড ইনকাম রেডি করার। এটা হোক মাসে 8,000, মাসে 10,000, সমস্যা নেই। যদি আপনাদের অলরেডি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যদি না থাকে, চেষ্টা করেন একটা ফিক্সড ইনকাম সেট করার। যদি গ্রাফিক ডিজাইন লাইনে নিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো, কারণ এক্সপিরিয়েন্সে কাউন্ট হবে। আর যদি অন্য সেক্টরে হয়, নিয়ে নিবেন। এখন এইটা বলার রিজনটা কি, যদি আপনার একটা ফিক্সড ইনকাম আসতে থাকে প্রত্যেক মাসে কোনো একটা জব থেকে বা কোনো একটা কিছু থেকে, আপনার মাথাটা কিছুটা হলেও ঠান্ডা থাকবে, এন্ড আপনি প্রপার ফোকাস দিতে পারবেন। বাট আপনার যদি ফিক্সড ইনকাম না থাকে, অনেকেরই হয় এরকম সিচুয়েশন যে ভাই আমার এক্ষুনি টাকা লাগবে, অ্যান্ড এই এক্সপেকটেশন নিয়ে কাজে করেন যে আজকেই কাজ করবো, আজকে হয়তো বা একটা ভালো একটা অ্যামাউন্ট আমার আইসা পড়বে। এই জিনিসটা হয় একটা টাইমে গিয়ে হয়, কিন্তু শুরুর দিকটাতে কিন্তু হয় না। তখন 99.99% ডিজাইনার, 99.99% ডেভেলপার, সবাই হচ্ছে কি হয়, হারায় যায়। তারা কাজটা আর করতে পারে না, শখ থাকে, শখ নিয়ে আসে, পরে হচ্ছে তারা আর কন্টিনিউ করতে পারে না। এই জিনিসটা হচ্ছে খারাপ। আর অনেকেই আছে দেখবেন, যে মার্কেট প্লেসে আপনারা দেখবেন, সে কাজের আগামাথা কিছুই বুঝে না, সে পারেই না কোনো কিছু, কিন্তু সে কি করতেছে, উল্টাপাল্টা কাজ করে মার্কেট নষ্ট করতেছে, রিসার্চ করে না। আপনাদেরকে বলবো যে আপনারা প্রচুর পরিমাণে রিসার্চ করবেন। ফেসবুকে পাবেন অনেক ভিডিও, ইউটিউবে পাবেন ডিজাইন রিলেটেড ইয়াগুলা, ইনস্টাগ্রামে পাবেন, পিন্টারেস্টে পাবেন, টুইটারে পাবেন, লিঙ্কডইনে পাবেন, অনেক জায়গাতে পাবেন। তো দিন শেষে দেখা যাবে যে আপনার হচ্ছে মোটামুটি আপনি ভালো একটা পজিশন ক্রিয়েট করে ফেলতে পারবেন, আপনি যদি প্রপার রিসার্চ নিয়ে আগান। অ্যান্ড আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা চ্যাট জিপিটিতে আজকে থেকে একটা জিনিস রিসার্চ শুরু করেন, যে ক্লায়েন্ট হান্টিং। ক্লায়েন্ট হান্টিং এর বিষয়টা হচ্ছে, আপনি ক্লায়েন্টকে কিভাবে মেইল পাঠাবেন, ক্লায়েন্টকে কিভাবে খুঁজে পাইতে পারেন, এই জিনিসটা চ্যাট জিপিটির সাথে ডিসকাস শুরু করে দেন। এটাতে করলে হবে যে আপনি লোকাল ক্লায়েন্ট হোক আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হোক, আপনি পার্সোনালি তাদেরকে মেইল পাঠাবেন আপনাদের পোর্টফোলিও সহ। তার আগে অবশ্যই আর কি রিসার্চ করে জেনে রাখেন, বাট পোর্টফোলিও রেডি করে নেন আগে।
পোর্টফোলিও রেডি করে তাদেরকে পোর্টফোলিও লিঙ্ক সহ মেইল পাঠাবেন। আপনি আজকে পাঠাইলেন, কালকে পাঠাইলেন, পরশু পাঠাইলেন, কোনো রেসপন্স নাই, হুট করে দেখবেন একদিন রেসপন্স চলে আসবে, অ্যান্ড ওইটা আপনার লাইফটা ঘুরে দিবে। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেটা হয়, আপনি যদি আশা করেন যে আমার সব ক্লায়েন্ট হচ্ছে ভালো ভালো প্রজেক্ট দিবে, বিষয়টা না। একজন ক্লায়েন্ট আসবে, আপনার লাইফটা চেঞ্জ করে দিয়ে চলে যাবে। আর কি, সে আপনি ধরেন আপনি ফাইবারে কাজ করতেছেন, সে আপনার কাছে আসছে, সে আপনার অর্ডার দিতে 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 হয় লেভেল 1 লেভেল 2 এমন একটা পজিশনে নিয়ে যাবে যে আপনার প্রচুর অর্ডার আসতেছে, কিন্তু সে আর আসে না, সে আর অর্ডারও দেয় না, সে হারায় গেছে। এরকম সব ফ্রিল্যান্সার যতগুলো টপ রেটেড আছে, যত বড় বড় ফ্রিল্যান্সার আছে, সবার লাইফের সেম কেস। বুঝতে পারছেন? এখন মাল্টিপল স্কিল থাকলে আপনি সব ক্লায়েন্টই সবসময় ধরে রাখতে পারবেন, কারণ একটা টাইমে গ্রাফিক ডিজাইন আপনি কত দিবেন? একটা ক্লায়েন্টের কতগুলো কাজ থাকতে পারে, সব কাজ শেষ হওয়ার পরে ক্লায়েন্ট হচ্ছে আর আসবে না। সে ভিডিও এডিটরের কাছে যাবে, সে ওয়েব ডেভেলপারের কাছে চলে যাবে, সে ইউআই ইউএক্স ডিজাইনারের কাছে চলে যাবে, আপনার কাছে আর আসবে না, কারণ আপনার দিয়ে ব্র্যান্ডের যতটুকু কাজ করে সে করায় ফেলছে। পরবর্তী সে অন্য ক্লায়েন্টের কাছে যাবে। এখন মাল্টিপল স্কিল জানা থাকলে যেটা সুবিধা হয়, তারে অ্যাপ্রোচ করা যায়, তাকে নিয়ে লং টাইম কাজ করা যায়। অ্যান্ড গ্রাফিক ডিজাইনের পরে ইউআই ইউএক্স রে আমরা এজন্যই প্রাধান্য দেই যে ক্লায়েন্টের দিন শেষে একটা ওয়েবসাইট লাগবে, যে কোনো বিজনেসের একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটটা সুন্দরভাবে সঠিকভাবে উপস্থাপনের জন্য বা ইউজারের কাছে পৌঁছানোর জন্য উনার একজন ইউআই ইউএক্স ডিজাইনার লাগবেই। ব্র্যান্ড গাইডলাইন যেখানে আছে সেখানে ইউআইএক্স ডিজাইনার আছে, যেখানে আপনার কর্পোরেট ডিজাইন আছে সেখানে আপনার ইউআইএক্স ডিজাইনার আছে, যেখানে সফটওয়্যার ডিজাইন আছে সেখানে ইউআইএক্স ডিজাইনার আছে। গ্রাফিক ডিজাইনের সেক্টরটা অ্যাকচুয়ালি একটু ছোট, এখন বর্তমান জামানায় একটু ছোট। কিরকম? আপনি ব্র্যান্ড গাইডলাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট এন্ড কয়েকটা আনুষঙ্গিক বিষয়ের মধ্যে আপনি সীমাবদ্ধ। যখন আপনি গ্রাফিক ডিজাইন প্লাস ইউআইএক্স ডিজাইনার, দেন আপনার পরিধিটা কই চলে গেল? সফটওয়্যার ডিজাইনে আপনাকে লাগবে, ব্র্যান্ড ডিজাইনে আপনাকে লাগবে, কর্পোরেট আইডেন্টিটি, ইন্টেরিয়র সেকশন ডিজাইন আপনাকে লাগবে, তারপরে হচ্ছে ধরেন আপনার ওয়েবসাইট বানাইছেন, অ্যাপ বানাইছেন, ওটাতে লাগবে। ইভেন আমার অলরেডি আছে, আমি এটারে আপগ্রেড করব, আপনাকে লাগবে। ব্র্যান্ড ডিজাইন আমি আপগ্রেড করব, গ্রাফিক ডিজাইনার লাগবে। সো ঘুরে ফিরে ইউআই ইউএক্স মোটামুটি, ইউআই ইউএক্স প্লাস গ্রাফিক ডিজাইন মোটামুটি সব সেক্টরে একসাথে কম্বো প্যাক হিসাবে কাজ করে। তো ওই জিনিসটা আপনাদের জন্য বেটার। তো আপনাদেরকে তো যারা যারা ফর্মটা ফিল করছেন, অনেককেই মেসেজ দেওয়ার কথা, দেই নাই, দিতে 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 এখনো দেওয়া হয় নাই। হয়তো বা আজকে রাতে ফাইলটা রেডি করে সবাইকে পেমেন্টের জন্য বলবো। যারা যারা জয়েন হন নাই হইতে পারেন, অ্যান্ড ফর্ম ফিল আপ করেন আর কি, তারা হইতে পারেন। আর যারা করছেন তারা পেমেন্ট করে সিটটা বুক করে নিয়েন। এই হচ্ছে বিষয়। তো আজকে যেহেতু 325-এর লাস্ট ক্লাস, কারো কিছু বলা থাকলে বলতে পারেন, যারা 325-এর আছেন। ভাই আমার ফর্মটা দেন। ফর্মটা দিব, পেইড পেমেন্টের পেমেন্টের ফর্মটা ফর্ম দিব এটা না দিয়ে ইন্টারেস্টের ফর্মটা দিব? পেমেন্ট করার পর সেইটা। আমি আপনাকে দিচ্ছি, দাঁড়ান। এটা হচ্ছে পেমেন্টের, এটা হচ্ছে ইন্টারেস্টের। আচ্ছা, আমি পেমেন্টেরটাই দেই। কপি রেসপন্ডার লিঙ্ক, শর্টের লিঙ্ক, কপি। আমি গ্রুপগুলোতে দিয়ে দেই, 325-এও দিই, 324-এও দিই। ভাইয়া কিছু কথা ছিল। জি জি ভাইয়া, শিওর। ভাই আমরা সার্টিফিকেটটা কিভাবে কালেক্ট করবো এখন? আপনার কিভাবে কি দিবেন একটু যদি বলতেন। সার্টিফিকেটের বিষয়টা হচ্ছে আপনাদের ব্যাচটা শেষ হওয়ার পর, যেমন আজকে শেষ হচ্ছে যাদের 325টা, জি আজকে শেষ হচ্ছে, আমি অফিসে জানিয়ে দিব। অফিস থেকে আপনাদের ফেসবুকের গ্রুপে একটা ফর্ম ফিল আপ করতে বলবে। জি এখন যারা হচ্ছে অফিসে গিয়ে নিবেন সার্টিফিকেট, তাদের হয়তো বা এক্সট্রা কোনো পেমেন্ট দেওয়া লাগবে না। আর যারা হচ্ছে ঢাকার বাইরে থাকেন বা ঢাকাতেই থাকেন, আপনারা গিয়ে নিতে পারবেন না, তারা হচ্ছে কুরিয়ার চার্জটা হয়তো বা বিকাশ করতে হবে। তো এই ওকে। বিকাশ করার পরে 3 মাসের মধ্যে আপনি সার্টিফিকেটটা আপনার লোকেশনে পেয়ে যাবেন। আর আমি যদি অবশ্যই যেই নাম্বার থেকে ফর্মটা, যে ফর্মের মধ্যে যেই নাম্বারটা দিবেন সেই নাম্বারটা অ্যাক্টিভ রাখবেন। ওকে আর আমি যদি অফিসে গিয়ে নেই তাহলে? তাহলে আপনি হচ্ছে অফিসে যোগাযোগ করবেন, ফর্মটা ফিল আপ করার ঠিক 1 থেকে 2 মাস পর অফিসে যোগাযোগ করবেন। ওকে তখন অফিসে আপনাকে, হয়তো অফিস থেকে আপনাকে ফোন দিবে যে আপনার সার্টিফিকেটটা রেডি আছে। যদি না দেয় সেই ক্ষেত্রে আপনি ফোন দিবেন, আপনি গিয়ে নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে একটু ডিটেলসের ইয়াটাই দিয়ে দেই, ডিটেলসের টেক্সটাই দিয়ে দেই, কারণ যারা হচ্ছে জয়েন হবেন তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল ইয়া করে ফেলেন, ঠিক আছে? পেমেন্ট করে জয়েন হয়ে যান ইউআই ইউএক্স এর ব্যাচে। স্যার ফর্মটা কোন জায়গায় দিবেন বলছেন?
আপনাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন ভাই, আমি হচ্ছে ফর্মটা দিয়ে দিছি। না, ফর্ম না, ওই সার্টিফিকেটটা আর কি। ও সার্টিফিকেটটা হচ্ছে আপনাদের ফেসবুক যে গ্রুপটা আছে না, ডিআইটি 325, আচ্ছা আচ্ছা, ড্রিমল্যান্ড আইটি বুঝতে পারছি, অফিসিয়াল গ্রুপ, ওইটাতে দিয়ে দিবে আর কি। বুঝতে পারছি। দাঁড়ান, আমি হচ্ছে 325-এর ব্যাচও হচ্ছে ইয়ার ফর্মটা দিয়ে দেই। সো আর কি, এটা হচ্ছে দেখাইতে পারি নাই ফার্স্টেই, আমি ইয়া করি, স্ক্রিনটা আবার শেয়ার করি। আচ্ছা, তো ফর্মটা দিয়ে দিছি, আপনারা হচ্ছে জাস্ট ফর্মে ক্লিক করবেন। একটু ফর্মটা এক্সপ্লেন করে দিই। এখানের মধ্যে হচ্ছে আপনার মূলত ফর্মের ডিটেলসটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক অ্যান্ড এটাও আমারই নাম্বার, এটা অফিসিয়ালি দেওয়া আছে আর কি। দেন আমরা নেক্সটে যদি যাই, নেক্সটে যাওয়ার পরে আপনি হচ্ছে এখানে ফেসবুক গ্রুপের লিঙ্কটা পাবেন, যারা হচ্ছে জয়েন হবেন বা ভর্তি হবেন তাদের জন্য এই গ্রুপটা। তো যেমন আপনাদের ড্রিমল্যান্ড আইটি 325, 324 যেমন সেপারেট গ্রুপ না, মূলত এরকমই একটা গ্রুপ এটা। তো পেমেন্টের নাম্বারটা আপনি এখানে পাবেন, আপনার নাম, ফোন নাম্বার, গ্রাফিক ডিজাইনের কত নাম্বার ব্যাচ থেকে আপনি জয়েন হচ্ছেন সেটা দিবেন, এন্ড আপনি কোন নাম্বার থেকে পেমেন্ট করছেন সেই লাস্ট নাম্বারটা দিবেন। যদি ব্যাংক হয় তাহলে আপনি ব্যাংক দিতে পারেন, সমস্যা নেই, একই কথা। দেন আপনি সাবমিট দিয়ে দিবেন। আর সাবমিট করার পর আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে নক দিন, উপরে যে নাম্বারটা আছে উপরের নাম্বারটাতে নক দিন, তাহলেই হবে। তো ফর্মের ব্যাপারটা আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। অ্যান্ড ধরে নিলাম যে আপনি এখন ইন্টারেস্টেড, বাট আপনি এখন করতে যাচ্ছেন না, পরবর্তীতে করবেন, তাহলে আপনার জন্য হচ্ছে এই ফর্মটা। আমি আপনাদেরকে গ্রুপের মধ্যে আবারও দিয়ে দিই, আপনাদের জন্য হচ্ছে এই ফর্মটা। ইন্টারেস্টেড, আপনাদের জন্য হচ্ছে এই ফর্মটা। এন্ড এখানে অবশ্যই মেনশন করে দিবেন, কোথাও না কোথাও মেনশন করে দিবেন আপনি হচ্ছে পরবর্তী ব্যাচে জয়েন হতে চাচ্ছেন বা নেক্সট কোন একটা ব্যাচে জয়েন হবেন, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে আমাদের বাছাই করতে সুবিধা হবে। ও সরি সরি সরি, 324, 325 একটা ডিলিট করে দিই। তো সবাই কি বুঝতে পারছেন ফর্মের বিষয়টা এন্ড ইয়ার বিষয়টা? আর কারো কোনো কিছু বলার আছে থাকলে বলতে পারেন। দাঁড়ান, কারা কয়জন আছেন দেখে নেই। 14 জনের মতন, 13 জনের মতন আছেন। আপনাদেরকে জাস্ট ইউআই ইউএক্স এর একটা সিম্পল একটা কিছু দেখাই। ইউআই ইউএক্স জব ইন বাংলাদেশ, জবস আছে 67টা জব। দেখি, এটা ওপেন করি, ওপেন করি, ওপেন করি, ওপেন করি, ওপেন, ওপেন। অনেকগুলো তো আছে, একটু এক একটাকে এক্সপ্লেইন করি, দেখি কি আছে এখানের মধ্যে। ফুল ডেসক্রিপশন গুলো কেটে দিই। এটা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইউএস, লোগো ডিজাইন, ব্র্যান্ড ডিজাইনার। এইখানের মধ্যে স্যালারি রেঞ্জটা কি বলছে? দাঁড়ান, স্যালারি রেঞ্জটা ইয়া করে দেখে নিই, স্যালারি রেঞ্জ কোনটাতে বলছে। 25 থেকে 35,000 নর্মালি। এক্সপিরিয়েন্স 1 থেকে 2 ইয়ার রিকোয়ার্ড। এখন আচ্ছা, 1 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স এটা ফ্যাক্ট না, এটা আপনার হচ্ছে দেখা যায় যে শিখতে শিখতে আপনার পোর্টফোলিওতে দেখা যায় যে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন, আপনার কাজ দেখে হয়তো বা নিবে আর কি। তারপরে হচ্ছে রিসেন্টলি যদি যান, এখানে যাই আবার, এখানে নাই স্যালারি রেঞ্জ গুলো, সব জায়গায় বলে না, এই একটা ইস্যু। স্যালারি নেগোশিয়েবল, এটার কি বলছে? সেবা XYZ, ভালো কোম্পানি, ভালো কোম্পানি চাকরি, স্যালারি মিনিমাম 30 আপ হবে। এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, আপনি স্টার্ট আপে ইন্টার্ন হিসাবেও যদি ঢুকেন আপনার স্যালারি মোটামুটি 15 থেকে 20 হাজার তো হবেই, যেটা আমরা নর্মালি দেখি। আর বাংলাদেশে একমাত্র একটা এজেন্সি আছে যে হচ্ছে নতুনদেরকে হচ্ছে 40,000 টাকা স্যালারি দেয়, নতুন একদম নিউদেরকে 40,000 টাকা ইয়া দেয়, স্যালারি দেয়। ওইখানে যাইতে পারলে ভাই লাইফ সেট, কারণ ওইখানে যে লিডার উনি বেস্ট, আতিকুর রহমান। এই আর কি। সো লিঙ্কডইনটা আমার এখানে লগ ইন নাই, লগ ইন করা একটু নিষেধ আছে, লিঙ্কডইনটা অন্য একটা আইপিতে লগ ইন আছে, তো লিঙ্কডইনটা লগ ইন করতে পারবো না। লিঙ্কডইনে গেলে দেখা যায় আর কি স্যালারি গুলা কিরকম হয়, অস্থির। যাই হোক, সবার জন্য দোয়া রইলো। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড যারা যারা ইন্টারেস্টেড ফর্মটা ফিল আপ করে দিয়েন, এন্ড যারা যারা জয়েন হতে চান তারা পেমেন্ট করে সিট বুক দিয়ে দিয়েন। এই তো। তো আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, জি, আপনিও আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।